ঘরের দরজায় নখ না লাগিয়ে সম্পূর্ণ খালি গায়ে ওড়না পেঁচিয়ে জামা খুলছিলাম। এমন সময় দরজা খুলে সোহান ভাইয়া ঘরে ঢুকে গেল। আমি ড্যাব ড্যাব করে সোহান ভাইয়ার দিকে তাকিয়ে আছি। কি করব না করব কিছুই বুঝতে পারছি না, কিছুই আমার মাথায় ঢুকছিল না। সোহান ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? যা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয়। আমার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। আমি সেইভাবেই জামাটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে সেই অবস্থায় নিজেকে দেখছি আর লজ্জায় একা একাই হাসছি। কিছু সময় পর জামা পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি সোহান ভাইয়া আমার খাটের ওপর শুয়ে আছে। আমাকে বের হতে দেখেই সোহান ভাই বলতে শুরু করলো, ইকরা, তুই যে আমার গল্পের বইটা নিয়ে আসলি ওইটা দে। বইটা আমার ব্যাগে থাকার পরেও আমি বললাম, ভাইয়া বইটা আমার বান্ধবীর কাছে, কাল কোচিং থেকে নিয়ে এসে দেব। শুনেই রেগে সোহান বলল, এই আমার বই কি আমি অন্য মানুষকে দেওয়ার জন্য কিনেছি নাকি? এখনো নতুন বই, নিজে পড়তে পারিনি আর তুই অন্যজনকে দিয়ে এসেছিস? আহা, অন্যজন হবে কেন, আমার বান্ধবীকে দিয়ে এসেছি। তোমার কোনো বন্ধু যদি চাইতো তুমি দিতে না? না, দিতাম না। আগে আমি পড়তাম, তারপর অন্যকে দিতাম। তাহলে আমাকে দিলে কেন? বেশি পাকনা হয়ে গেছিস তাই না? ধরে কান মলে দিব এক্ষুনি। দাঁড়া, সবাইকে বলছি তোর কথা। তুই যে খালি গায়ে ছিলি সে কথা এখন যে সবাইকে বলে দেব। বলেই সোহান হনন করে বের হয়ে গেল। আমি ডাক দিলাম, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি বই আর কোনোদিনও পাবে না। সেসব কথা তার কানেই গেল না। সব কাজিনরা মিলে রাতের খাবার খেতে বসেছি। সবাই বলে উঠলো, ইকরা আপু তুমি নাকি এখনো খালি গায়ে থাকো? কথাটা শুনে আমার মেজাজটাই গরম হয়ে গেল। বুঝতে আর বাকি রইল না, সোহান সবাইকে বলে দিয়েছে। আমি সোহানের দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসছে। আমি খাবার রেখে উঠে চলে গেলাম আর মনে মনে চিন্তা করতে থাকলাম সোহানকে কিভাবে শাস্তি দেয়া যায়। কিন্তু কিভাবে দেব তাকে শাস্তি? সে যে চালাক আর আমি একটা বোকা। ছোটবেলা থেকেই আমাকে সবাই বোকা বলেই ডাকে, তাতে আমার কিছু যায় আসে না। আমাদের পরিবার অনেক বড়, কারণ আমরা যৌথ পরিবারে থাকি। সেই কারণে আমাদের বাড়িটাও অনেক বড় আর দোতলা। নিচে বড় চাচা আর ছোট চাচা থাকে, আর দোতলায় আমরা আর সেজো চাচারা থাকি। একদম সিঁড়ির কোনায় আমার রুম, ওদিক দিয়েই সবাইকে ছাদে যেতে হয়। রাতের বেলা খাবার খাবার পর আমাদের কাজ হলো সবাই মিলে ছাদে এসে গল্প করা, আর সেখানে সোহান আমাকে অপদস্থ করবে। এটাই হলো তার প্ল্যান, সব সময় এটা করে থাকে। আমি কখনোই কোনো প্রতিবাদ করতে পারি না। হয়তো কখনো সবার সাথে আমিও বোকার মতো হাসি, আবার কখনো কখনো আমি কান্না করতে করতে চলে আসি আর সবাই হাসে। আমার সব কাজিনরাই সোহানের ভক্ত। সোহান যা বলে তাতে সবাই হ্যাঁ হ্যাঁ বলে সোহানের সাথে তাল মেলাই। আমি সব সময় চিন্তা করি যে আমি যাব না ছাদে ওদের সাথে, আড্ডা দেব না, কারণ যাবার পরেই সোহান আমাকে নানান রকম কথা বলে কাঁদাবে বা কাঁদানোর চেষ্টা করবে। কিন্তু সোহান এসে যখন ডাক দেয় তখন আমি না গিয়ে থাকতেও পারি না। আবার আমাকে এত কিছু বলে, তার কোনো প্রতিবাদও আমি করতে পারি না। কি যেন এক মাথায় পড়ে যায় আমার বারবার। ওর কথায় যেন আমার কোনো সমস্যাই হয় না, ওর কথায় যেন আমার কোনো সময়ই খারাপ লাগে না। আমি জানি না কেন তার কথায় কোনো প্রতিবাদ আমি করতে পারি না। আর কেনই বা উনি আমাকে এত জ্বালাতন করেন? হয়তো সোহান মজার জন্য করে, কিন্তু আমার কখনোই তা নিয়ে কোনো অভিযোগ থাকে না। ভাবতে ভাবতেই দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই দেখি সোহান খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলেই রুমে ঢুকে এসে টেবিলে খাবার রেখে বলতে শুরু করলো, তাড়াতাড়ি খাবার খেয়ে ছাদে চলে আয়। আমি অভিমানী সুরে বললাম, খাবো না, তুমি বেশি করে খাও। তোকে আমাকে খেতে বলতে হবে না বোকা কোথাকার, খাবারটা আমি খেয়েই এসেছি। নে এবার তাড়াতাড়ি খা, নয়তো জোর করে খাওয়াবো। আমি কোনো কথা বলছি না, চুপ করে খাটের এক কোণায় বসে আছি। দেখে সোহান আবার বলতে শুরু করলো, কি হলো? তোকে কি বললাম? খাবি কিনা সেটা বল। আমি বললাম তো খাবো না। সোহান টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে এসে
হা কর বলছি। আমি মুখ বন্ধ করে রেখেছি হা করব না বলে। সোহান প্লেটটা রেখে আমার মুখটা ধরে জোর করে হা করালো। তারপর খাবার খাইয়ে দিতে শুরু করলো। খাওয়াতে খাওয়াতে বলতে শুরু করলো। এত বড় মেয়েকে মুখে তুলে খাওয়াচ্ছি, সবাই দেখলে কি বলবে? বলেই হাসতে হাসতে খাটে গড়াগড়ি খাবে এমন মনে হচ্ছে। আর আমি মুক্ত হয়ে সোহানের হাসি দেখছি। সোহান বলতে শুরু করলো। আচ্ছা, তোর কি কোনো দীনবুদ্ধি হবে না? আমার কি বুদ্ধি নেই নাকি? বুদ্ধি না থাকলে আমি কি করে ইন্টারে উঠলাম? আর 1 মাস ইন্টার ফাইনাল পরীক্ষাও দেব। সোহান হাসতে হাসতে বলতে শুরু করলো। যে টিচাররা তোর খাতা দেখে তারা দয়া করে তোকে পাস করিয়ে দেয়। আমি হলে তোকে প্রতিবার জিরো দিতাম। আমি বললাম, হয়েছে, আমি অনেক ভালো ছাত্রী, এই জন্যই বরাবর ভালো রেজাল্ট করি। হ্যাঁ, তোমার মতো অত ভালো না করতে পারলেও ভালোই করি। তুই যে কত ভালো করিস তা সবাই জানে। কোনো রকমে টেনে টেনে পাস করিস, এই হলো তোর ভালো। কাল থেকে তুই আমার কাছে পড়বি। মোটেও না, তোমার কাছে পড়বো আর তুমি সবাইকে বলবে আমি পড়া পড়ি না, সেই সব বলে বেড়াবে। তা হতে দেব না আমি। আরে না, কাউকে বলবো না। আমার কাছে পড়লে তুই ভালো রেজাল্ট করবি, না হলে এবার আর তোর পরীক্ষায় পাশ করা হবে না। এই, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ নাকি? আরে, তোকে অভিশাপ দিয়ে কি করব? তুই যদি এই পড়াশোনায় আমার চেয়ে ভালো হতি তাহলে না হয় দিতাম। এরকম গাধা মেয়েকে অভিশাপ দিয়ে কোনো লাভ নেই। এই যে তুমি একটা ভুল বললে, আমি গাধা না, গাদি হবে ওই জায়গায়। ওই হলো একই কথা। না, মোটেও না, একই কথা নয়, বুঝলে? আর তোমাকে একটা কথা বলি, আমাকে তুই তুই করে বলবে না। আমি এখন বড় হয়েছি, তাহলে তোমার খবর আছে। বড় হয়েছিস? কই, আমি তো তোকে পিচ্ছি দেখতেছি। আমার সমান লম্বা হয়ে দেখা, তাহলে ভাববো তুই বড় হয়েছিস। আমার লম্বা হতে হবে না, তোমার মতো তালগাছ হওয়ার আমার কোনো শখ নেই। তার চেয়ে যেমন আছি তেমনই ভালো। আর তুমি আমাকে তুই করে কেন বলো? তাহলে কি আপনি করে বলবো তোকে? তুই আমার চেয়ে 5 বছরের ছোট, এই জন্যই তোকে বোকা বলি। হ্যাঁ, 5 বছরের ছোট, তার জন্য তুই করে বলবে? এখন থেকে তুমি বলবে। ওরে, কি শখ মেয়ে রে! তুই কি আমার গার্লফ্রেন্ড যে তোকে তুমি করে বলবো? ধরে নাও তাই, আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ডই, বুঝলে? আমার কথা শুনে সোহান বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল। তারপর আবার বলতে শুরু করলো। আয়নায় নিজের মুখটা ভালো করে দেখাই তো একবার। আমার গার্লফ্রেন্ড হতে এসেছে। মেয়ে যা, ফ্রেশ হয়ে ছাদে যাব। সোহানের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। রেগে পড়লাম। আমি রোজ রোজ আয়নায় নিজের চেহারা দেখি, আর আমি যদি তোমার চেয়ে স্মার্ট বয়ফ্রেন্ড নিয়ে না ঘুরতে পারছি, তবে আমার নাম ইকরা নাম চেঞ্জ করে নতুন করে রেখে দিও। সোহানের মুখটা কালো হয়ে গেল। সেও রেগে বলতে শুরু করলো। সেই সুযোগ তোকে দেব না। চাচাকে বলে পরীক্ষার পরেই তোর বিয়ের ব্যবস্থা করব। আমি তোমার কথাই হবে নাকি? আমি আরো পড়াশোনা করব। আমার কথাই হবে। আমি বাড়ির বড় ছেলে। আমিও বাড়ির বড় মেয়ে। দুজনে তর্কে জড়িয়ে পড়লাম। তর্ক করতে করতে একসময় সোহান আমাকে থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে বসে রইলাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই প্রথম কেউ আমাকে মারলো। সোহান নিজেও বোকা হয়ে গেল। সোহান আমার হাত ধরে, ইকরা, সরিয়ে কান্না করিস না। কেউ দেখলে আমার উপর রাগ করবে। আচ্ছা, তুই যতটুকু পড়তে চাস পড়াবো। সোহান আমার হাত ধরে কথা বলতে বলতেই অন্য কাজিনরা ঘরে ঢুকে গেল। আমি দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বের হয়ে এলাম। সবাই বলতে শুরু করলো। কি হলো ভাইয়া আপু, তোমরা আসছো না কেন? এই তো এক্ষুনি যেতাম, খাবারটা শেষ করলাম। চল চল তাড়াতাড়ি চল, আজ সোহান ভাইয়া সবাইকে গান শোনাবে। বলতেই
সবাই আনন্দে হুররে বলে ঘর থেকে বের হয়ে গেল। সোহান আমার দিকে চেয়ে আছে। আমি সোহানের হাত ধরে এগিয়ে নিয়ে ছাদের দিকে যাচ্ছি। আর সোহান পুতুলের মতো আমার সাথে হেঁটে যাচ্ছে। দুজন সিঁড়ি বেয়ে ছাদে উঠেছি। আমি বারবার সোহানের দিকে চেয়েছে দেখছি। বেচারা আমাকে মেরে মনে মনে অনুতপ্ত হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। সিঁড়িতে কয়েক পা দিতেই হঠাৎ করে আমার পা পিছলে গেলে আমি পড়ে যেতে নিলাম। ঠিক তখনই সোহান আমার হাত ধরে টান দিতেই আমি সোহানের বুকে চলে গেলাম। আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। যখন চোখ মেলে তাকালাম তখন আমি সোহানের বুকের সাথে লেপ্টে আছি। আমি দ্রুত নিজেকে সরিয়ে নিতেই দেখি আমার ঠোঁটের লিপস্টিক সোহানের টি শার্টে লেগে আছে। দেখে আমি হেসে দিলাম। সোহান, এই গাদা হাসবি না, এক্ষুনি পরে নাক মুখ মাথা সব ফাটাচ্ছিলি। বললেই হলো আমি পড়তাম নাকি? আমি তো ইচ্ছে করেই এমনটা করেছি। আর মনে মনে ভাবছি এইবার সবার সামনে যাও, দেখবে সবাই তোমাকে নিয়ে কি হাসাহাসিটাই না করে। দুজন ছাদে উঠে পড়লাম। জ্যোৎস্না রাত, সবাই সোহানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কিছু বলছি না। আমাদের সবার আদরের পিচ্ছি ছোট্ট রাফি বলে উঠল, ভাইয়া তোমার জামায় কি লেগে আছে লাল লাল ওইগুলো? সোহান নিজের টি শার্টের দিকে তাকিয়ে আমার দিকে রাগান্বিত চোখে দেখে বলতে শুরু করলো, আর বলিস না, একটা পেতনি সিঁড়িতে পড়ে যেতে নিয়েছিল, তাকে বাঁচাতে যেয়ে এই অবস্থা। আর একটু হলে পেতনিটাকে নিয়ে হাসপাতালে যেতে হতো। আমি রেগে সোহানকে কিল মারতে মারতে বললাম, আমি পেতনি না, পারলে আমার থেকে সুন্দরী একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে দেখাও, তবেই মানবো আমি পেতনি। সব কাজিনরা হাসাহাসি করতে শুরু করলো। তারপর সবাই একসাথে গোল হয়ে বসলাম। সোহান গান শুরু করবে। সবাই সোহানের গান শোনার জন্য অপেক্ষা করে আছে। সোহান বরাবরই খুব ভালো গান গায়। এক কথায় বলা যেতে পারে বাড়ির ছোট বড় সকলেই ওর গানের ভক্ত। বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর সেখানে সোহান গান গাইবে না, তা কোনোভাবেই হয় না। এইভাবেই সোহান সবার মনের মাঝে জায়গা করে দিয়েছে। আমিও কম না, খুব ভালো নাচতে পারি গানের সাথে, কিন্তু আমার নাচাতে সবার আপত্তি আছে। সবার একই কথা, আমাদের পরিবারে একটা সম্মান আছে, কাজেই পরিবারের কোনো মেয়ে নাচতে পারবে না। তবু আমি চুপি চুপি মাঝে মাঝেই একা একা ঘরের দরজা লাগিয়ে নাচি। সোহান বলে উঠল, আমার গান গাওয়া শেষ হলে আজ একটা সবাইকে নাচ দেখাবে। ওর কথা শুনে সবাই তালি দিয়ে উঠল। আমি বললাম, না না, আমি পারবো না, কেউ দেখে ফেললে পরে বকা শুনতে হবে। সোহান বলে উঠল, ছাদে কেউ আসবে না, আর আসলে তো আমরা সবাই আছি। তারপর সোহান গান গাইতে শুরু করলো। এই চোখ যে মনের কথা বলে, এই চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, চোখ যে মনের কথা বলে। গানের মাঝে যেন হারিয়ে গিয়েছিলাম। কখন গান শেষ হয়ে গিয়েছে সেদিকে খেয়ালই করিনি। সবাই যখন তালি দিয়ে উঠলো তখন চমকে উঠলাম। কেমন জানি লজ্জা লজ্জা লাগছিল। গানের ভেতর নিজে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু কাউকে বুঝতে দেয়া যাবে না। সবাই মিলে শুরু করলো আমাকে নাচ করতে হবে। অতএব শুরু হলো আমার নাচ। একটা পুরো গানের সাথে নাচলাম। নাচা শেষ হতেই সবাই আমাকেও তালি দিল। সোহান বলে উঠল, বুঝলি একটা, তুই খুব ভালো নাচ করিস। ভাবতেছি কোনো অনুষ্ঠান হলে তোকে নাচতে বলবো সবার সামনে। আমি বলে উঠলাম, কোনো দরকার নেই, শেষে সবার বকা শুনে বাড়ি থেকে বের হতে হবে। তারপর বলতে শুরু করলাম, আজ থেকে আমি আর ছাদে আসবো না, তোমরা চাইলে আসতে পারো। আমাকে কেউ ডাক দেবে না, সামনেই আমার ফাইনাল পরীক্ষা, আমাকে অনেক পড়তে হবে। সোহান বলে উঠল, আমরা মনে হয় আর পরীক্ষার সময় মজা করি না, আড্ডা দেইনি। ঠিক আছে, তোর আসতে হবে না, পরীক্ষার পরেই দেখা যাবে কি রেজাল্ট আছে। ভালো না হলে চাচাকে বলবো সোজা বিয়ে দিয়ে দিতে। তুমি আমার
বিয়ে নিয়ে এত পড়ে আছো কেন? নিজে বিয়ে করলে বলো, আমরা সবাই গিয়ে বলি। আর তাছাড়া তুমি তো বাড়ির বড় ছেলে, বিয়েটা তো আগে তোমার হবে। সোহান ভাই বলে উঠল। মোটেও না, আগে বাড়ির বড় মেয়েকে বিদায় করব, তারপর আমি বিয়ে করব। পরে হিংসায় জ্বলে আমার বইয়ের কানে কান পড়া দিবি, সে আমি ভালোই বুঝি। এই নিয়ে দুজনের মাঝে আবারও শুরু হলো তুমুল ঝগড়া। আমাদের ঝগড়া দেখে ছোটগুলো হাসতে হাসতে শেষ। ঝগড়া করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেছে সেদিকে কারোরই খেয়াল নেই। শেষে সোহান বলে উঠল। এবার সবাই চল ঘুমাতে যাব, না হলে বাবা এসে সবগুলারে বকা দিবে। আমি বললাম, এত বড় ছেলেকে তো আর কেউ বকবে না, বকলে আমাদেরকেই বকবে। তার চেয়ে বরং তুমি সারা রাত ছাদে বসে গান করো, আমরা বরং নেমে যাই। তোমাদের জন্যই তো আমাকে বকবে, বলবে এত রাত পর্যন্ত আড্ডা দিচ্ছে। এদিকে দেখি রাফি ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে। সোহান রাফিকে কোলে তুলে নিয়ে বলল, নে এবার সবাই নেমে পড়, আমি ওরে নিয়ে আসছি। তারপর একে একে সবাই নেমে গেলাম। রাতে ঘরের দরজা লাগিয়ে সোহানের কাছ থেকে নেওয়া গল্পের বইটা পড়তে বসেছি। বইটা পরের দিন ফিরিয়ে দিতে হবে, পুরো বইটা পড়া হয়নি, তাই সারা রাত জেগে বইটা পড়ে শেষ করতে হবে। সোহান যত নতুন বই কেনে সবগুলোই আগে আমি পড়ি, তারপর সোহান পড়ে। এটা নিয়ে আমাদের মাঝে ঝগড়াঝাটি অনেক হয়। সোহান বলে, নিজে কিনে পড়তে পারিস না, আমি কিনলে কেন তোর পড়তে হবে? আমি বলি, তোমার মানেই আমাদের, তুমি আমাদের সবার বড় না, তোমারটাই তো আমরা নেব। তারপর সোহান আর কিছু বলতে পারে না। বই পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরেই আমার কোচিং শুরু হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে কোচিং এর জন্য বের হয়ে গেলাম। কোচিং শেষ হতে হতে প্রতিদিন 12টা বাজে, কিন্তু স্যারের শরীর অসুস্থ থাকায় স্যার 30 মিনিট আগেই ছেড়ে দিল। আমি বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাসার পথে হাঁটা শুরু করছি। এমন সময় দেখি সোহান রিক্সায় একটা মেয়ের পাশে বসে হাত ধরে হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছে। দেখেই আমার মেজাজটা গরম হয়ে গেল। মেয়েটা অনেক সুন্দরী, হ্যাঁ আমার চেয়েও অনেক সুন্দরী, তাই তো সোহান আমাকে এত কিছু বলে। আবার আমি বুঝতে পারছি নিশ্চয়ই ওই মেয়ের সাথে সোহানের রিলেশন আছে। থাকলে থাকুক, আমার কি, আমিও ওর থেকে স্মার্ট ছেলের সাথে ঘুরিয়ে দেখিয়ে দেব। কিন্তু সোহানের পাশে মেয়েটাকে কেন জানি আমার সহ্য হচ্ছে না। ইচ্ছে করছিল রিক্সা থেকে মেয়েটাকে নামিয়ে দিই, কিন্তু আমার কেন হিংসা হবে? আমার কি, সোহান যার সাথে খুশি তার সাথে ঘুরবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। বাসায় এসে ঘরের দরজা লাগিয়ে দিয়ে সোহানের বইয়ের ভিতরে সবগুলো পৃষ্ঠা কাঁচি দিয়ে কেটে কুচু কুচু করে সুন্দর করে বইটা টেবিলে গুছিয়ে রেখে দিলাম। তবুও কেন জানি রাগ কোনোভাবেই কমছে না। মন চাচ্ছে সোহানের সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি, তবেই যদি রাগ কমে। আর নয়তো ওই মেয়েটাকে গিয়ে কতগুলো কথা শুনিয়ে আসি, তবেই যদি রাগটা কমে। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না আমার এত রাগ উঠছে কেন। সোহানের উপর তো কখনো আমার রাগ এত ওঠে না, বা ওর কোনো কাজে আমার কোনো দিনও মনও খারাপ হয় না, তবে আজ কেন হচ্ছে এমন? না, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, নইলে হয়তো উল্টো পাল্টা কিছু করে বসবো। এমনিতেই ওর নতুন বই কেটে ফেলেছি, এটা নিয়েই অনেক কিছু হবে। সেই ভয়ে দুপুরে খেয়ে বইটাকে ব্যাগের ভিতর লুকিয়ে চুপচাপ বসে আছি। বিকেলের দিকে সোহান আমার রুমে এসে জিজ্ঞাসা করতে শুরু করলো, আমার বই কই? আমি চুপ করে বসে আছি দেখে আবার জিজ্ঞাসা করলো, আমার বই কই? আমার কেন জানি প্রচন্ড রাগ উঠলো। আমি রেগে গিয়ে বললাম, বই নাই, ফেলে দিয়েছি। সোহান আমার কোনো কথায় রিয়াক্ট না করে সোজা ব্যাগ খুলতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ওর হাত ধরে ফেললাম। সোহান আমাকে বলল হাত সরিয়ে নিতে। আমি বললাম না, সরাবো না। সোহান জোর করে আমার হাত সরিয়ে দিয়ে ব্যাগ খুলে বই বের করলো। বই বের করে আমাকে বলতে শুরু করলো, তুই দেখি মিথ্যা কথা বলতে শিখে গেছিস। বলেই বইটা খুলতেই ফ্যানের বাতাসে বইয়ের কাটা পাতাগুলো উড়ে পড়তে শুরু করলো। বইয়ের পাতাগুলোর এমন বেহাল অবস্থা দেখে সোহান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবে আর কি করবে তা হয়তো ঠিক করতে পারছে না। দীর্ঘ সময় চুপ থেকে
চিৎকার করে বলে উঠল। এটা কি করছিস তুই? আমি বইয়ের দিকে তাকিয়ে, আল্লাহ, এটা কি করে হলো? মনে হয় ইঁদুরে করেছে। আমি করিনি, বিশ্বাস করো, বলেই হাসতে শুরু করলাম। মিথ্যে কথা বলতে তোর শরম লাগছে না একটা? তুই আমার নতুন বইটা কেন এমন করলি? করেছি, বেশ করেছি, আরো করব। এখনো রাগ কমেনি। তোমার চুল ছিঁড়বো, তবেই আমার রাগ কমবে। কি ভেবেছো কেউ কিচ্ছু দেখবে না, কিচ্ছু বুঝবে না, জানবে না, আর তুমি রিকশায় করে মেয়ে নিয়ে ঘুরে বেড়াবে? বলেই চোখ বড় বড় করে সোহানের দিকে তাকালাম। সোহান বলতে শুরু করলো, তাতে তোর কি? তুই তো কোনোদিনও পারবি না কারোর সাথে ঘুরে বেড়াতে। আমারটা দেখে তোর হিংসে হয়। জানা, পারলে ঘুরে দেখা, তবেই বুঝবো যে তোকে দিয়ে কিছু একটা হবে। কি বললে তুমি? আমাকে চ্যালেঞ্জ করছো? বেশ, আমিও তোমাকে ঘুরে দেখিয়ে দেব, মনে রেখো। আমার কথা শুনে সোহান বইটা ছুঁড়ে মেরে রাগে ফুসফুস করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও খাটে বসে কান্না করতে শুরু করলাম। কি বলতে কি বলেছি রাগের মাথায়, এখন কি করব? আর আমি এমনই বা কেন করছি বুঝতে পারছি না। হঠাৎ করে মনে হলো রিহাত ভাইয়ের কথা। উনি আমাকে খুবই পছন্দ করেন, একসময় ভালোবাসার কথাও বলেছিলেন, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছিলাম বান্ধবীর ভাই বলে। সোহানকে দেখাতে হলে আমার আর কোনো উপায় নেই, রিহাত ভাইয়ার সাথেই যোগাযোগ করতে হবে। আমি ফোনটা বের করে আদিবাকে কল দিলাম। আদিবা কল ধরতেই আমি বললাম, রিহাত ভাইয়ের নম্বরটা দে। আদিবা আমার কথা শুনে চমকে উঠল। কি বলছিস? ভাইয়ার নাম্বার দিয়ে তুই কি করবি? আমি বললাম, তোর এত কিছু জানতে হবে না, দিতে বলেছি দে। আদিবার নাম্বার দিতেই আমি ওকে ধন্যবাদ দিয়ে ফোনটা রেখে দিলাম। তারপর ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসে রিহাত ভাইকে কল দিলাম। কল রিসিভ করতেই আমি বলে উঠলাম, কাল আমার সাথে দেখা করতে হবে, পারবেন? রিহাত ভাইয়া বলে উঠল, কে? আমি বললাম, দেখা করলেই বুঝতে পারবেন কে। কাল দুপুর 12:15 সময় রিহাতকে সেই ফুচকার দোকানের সামনে আসতে বলে কলটা কেটে দিলাম। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, তাই নিজেকে আর ঘরের কোণে অবাধ্য করে রাখতে পারলাম না। সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়লাম। ছাদের শেষে কোণের রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি আর ভাবছি, আমি কেন এত হিংসা করছি? সোহান যা খুশি করুক, তাতে আমার কি? আমার কেন এত চলবে? আর আমি যা করতে যাচ্ছি তা কি ঠিক হচ্ছে? নিজেকে বারবার নিজেই প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তরই পাচ্ছি না যেন। সন্ধ্যার দিকে বৃষ্টি থেমে গেল। আমি নিচে নেমে এলাম। রুমে ঢুকে জামা চেঞ্জ করে বই নিয়ে বসতেই সোহান ভাই এসে বসলো। বই দে, আমি তোকে পড়া দেখিয়ে দিচ্ছি। আমি তোমার কাছে পড়বো না। বেশি পাকনামো না করে দে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। ফেল করলে আমার মান সম্মান ইজ্জত সব যাবে। সবাই বলবে সোহানের কাজিন ফেল করেছে। আমি আর কিছু না বলে বই এগিয়ে দিলাম। সোহান আমাকে পড়া দেখিয়ে দিচ্ছে আর আমি সোহানের দিকে চেয়ে আছি। কত সুন্দর করে পড়া বুঝিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন সব মাথার ভিতরে আটকে গেছে। প্রায় 1 ঘন্টা টানা পড়া বুঝিয়ে দিয়ে বলল, কাল রাতে এসে এই পড়াগুলো সব বুঝে নেব। যদি না পারছিস তবে তোর খবর আছে, বলে রুম থেকে বের হয়ে গেল। সোহান চলে যাওয়ার পর আমি একা একা পড়ছি, কিন্তু পড়াতে মন বসাতে পারছি না। বারবার মনে মনে ভাবছি, আর একটু পড়ালে কি এমন হতো? রাতে সবাই একসাথে খেয়ে উঠলাম। সোহান বলল, আজ থেকে আমরা কেউ আর ছাদে যাব না, যতদিন না ইকরার পরীক্ষা শেষ হচ্ছে। বলে সোহান খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আমরাও একে একে সবাই উঠে যে যার রুমে চলে গেলাম। রুমে এসে খুব চিন্তা হতে লাগলো। কাল রিয়াদের সাথে দেখা করব কি করব না। যদি না করি, তবে যদি নম্বরটা আদিবাকে দেখাই, তবে আদিবা বলে দেবে এটা আমার নম্বর, তখন ব্যাপারটা আরো খারাপ দেখাবে। দেখা করব, দেখা করলে কি এমন হবে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুব সুন্দর করে শাড়ি পরলাম, কপালে কালো টিপ পরলাম, চোখে কাজল দিয়ে নাস্তা করতে বের হলাম। মা এসে জিজ্ঞাসা করলো, এত সাজগোজ কেন আজকে? আমি মাকে মিথ্যে বললাম যে আজ কোচিং এ আমরা পার্টি করব, সবাই সেজে আসবে, তাই আমিও সেজে এসেছি। তারপর নাস্তা করে কোচিং এর জন্য বের হয়ে গেলাম।
সময় মতো কোচিংয়ে চলে আসলাম। কোচিংয়ে আজ কোনোভাবেই মন বসাতে পারছিলাম না। কোনো রকমে 2 ঘন্টা পার করতে লাগলাম। সময় যেন কোনোভাবেই আজ যাচ্ছিল না। অবশেষে 12টার সময় কোচিং শেষ হলে সবার সাথে বের হলাম। সবাইকে বললাম, তোরা যা, আমার একটু কাজ আছে। সবাই চলে যাওয়ার পর আমি ফুচকার দোকানের সামনে গিয়ে দেখি রিহাদ বসে আছে। আমাকে দেখে রিহাদ দাঁড়িয়ে গেল, বলতে শুরু করলো। আমার মাথায় একটু দুষ্টুমি বুদ্ধি খেলে গেল। আমিও রিহাদকে বোকা বানানোর জন্য বললাম, আমার কোচিং এখানেই, আর আমি এই দিক দিয়েই বাসায় যাই, কিন্তু আপনি এখানে কেন? রিহাদ বলল, এই তো এমনি একটা বন্ধু আসার কথা, কিন্তু এখনো আসছে না, হয়তো চলে আসবে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমি আসি। আপনি আপনার বন্ধুর জন্য অপেক্ষা করুন। আরে না, কোনো সমস্যা নেই, তুমি বসো। বলে 2 প্লেট ফুচকার অর্ডার দিল। তারপর পকেট থেকে ফোনটা বের করে কল দিল আমার নম্বরে। আমি মনে মনে হাসছি, কারণ ফোনটা সাইলেন্স মোডে আমার ব্যাগের ভিতর। আর রিহাদ কল দিয়েই যাচ্ছে। 3 বার কল দিয়ে বলল, মনে হয় বন্ধ, এখনো ঘুমাচ্ছে, আজ আসবে না, কাল কলও ধরছে না। এর ভিতর ফুচকা রেডি হয়ে গেছে। উনি ফুচকার প্লেট দুটো নিয়ে এসে একটা প্লেট আমার দিকে এগিয়ে দিল। আমি প্রশ্ন করলাম, তারপর বলেন, কেমন আছেন? আর থাকা আমার তোমার কথা বলো, কাউকে কি পছন্দ করছো? তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে শাড়িতে। আমি, ধন্যবাদ ভাইয়া। আপনাকে তো বলেছি এইসব প্রেম ভালোবাসার ভূত আমার মাথায় কখনো চাপবে না। তার চেয়ে বরং আপনার কথা বলুন, কাউকে কি পেয়েছেন? না, সে চেষ্টা আর করিনি, একবার করেই বুঝেছি আমার দ্বারাও হবে না। তার চেয়ে বরং যেমনি আছি তেমনি থাকাটাই ভালো। আমি ফুচকার প্লেট হাতে নিয়ে বারবার এদিক সেদিক তাকিয়ে দেখছি সোহান আসছে কিনা। অনেক সময় পর দেখলাম সোহান হেঁটে হেঁটে আসছে। আমি এমন ভাব করলাম যেন সোহানকে দেখিনি, আর আমি এমন জায়গায় বসলাম যেন সোহান আমাকে দেখতে পাই। সোহান আমার কাছাকাছি আসতেই আমি চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে ও মা বলে উঠলাম। রিহাদ বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, মনে হয় চোখের ভিতর পোকা পড়েছে, একটু দেখে দেবেন প্লিজ। রিহাদ ভাই আমার চোখে পাপড়ি টেনে মুখটা চোখের সামনে এনে পু দিচ্ছে। আমি অন্য চোখ দিয়ে দেখলাম সোহান আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে আর হাঁটছে। মনে মনে হয়তো জ্বলে যাচ্ছে। সোহান আমাকে ক্রস করে যেতেই আমি রিহাদকে বললাম, ভাইয়া হয়েছে, বের হয়ে গেছে পোকা। রিহাদ হাত সরিয়ে নিল। আমি ফুচকা শেষ করে রিহাদকে ধন্যবাদ বলে বিদায় নিলাম। বাসার দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি এবার কেমন লাগে সোহান বুঝবে। ভাবতে ভাবতে ব্যাগ থেকে ফোন বের করলাম, চিন্তা করতে শুরু করলাম রিহাদের সাথে আর একটু মজা করা যায় ভেবে রিহাদকে কল দিলাম। রিং বাজতেই রিহাদ কল ধরে। কি ব্যাপার? আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কয়েকবার কল দিলাম, আপনি কল ধরছেন না, আমাকে অপেক্ষা করাচ্ছেন অথচ আসতেছেন না। কে বললো আমি আসিনি? আমি তো এসেছিলাম। আচ্ছা আপনি কেমন মানুষ বলুন তো? আপনাকে আমি আসতে বলেছি আর আপনি অন্য মেয়ে নিয়ে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন। আপনারা ছেলে মানুষরা পারেনও বটে। রিহাদ বলে উঠল, এই কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ওটা আমার ছোট বোনের বান্ধবী, ওর কোচিং সেন্টার এখানেই। আপনার জন্য অপেক্ষা করতে করতে ও কোচিং থেকে বের হয়েছে, তার দেখা হয়ে গিয়েছে। আপনাকে কল দিলাম, ধরলেন না, তাই ওর সাথে বসে বসে কথা বলছিলাম। দেখুন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। একটা মেয়ে কোচিং এর শাড়ি পরে আসে, তাই না? আর আপনি যে মেয়েটার গালে মুখে হাত দিচ্ছিলেন তা কি আমি দেখিনি? কি ভেবেছেন আপনি? এগুলো কি আমি বুঝি না? আরে ওর চোখে পোকা পড়েছিল, ওটাই বের করে দিয়েছিলাম। আপনি এখন কোথায় আছেন বলেন, আমি দেখা করব। কোনো দরকার নেই। যদি দেখা করার প্রয়োজন মনে করি আমি আপনাকে ফোন দেব, আর আপনি আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবেন না। বলেই ফোনটা কেটে দিয়ে হাসতে হাসতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে দুপুরের খাবার খেয়ে নিজের রুমে শুয়ে আছি। এমন সময় সোহান ঘরের দরজায় টোকা দিয়ে বলতে শুরু করলো, আসতে পারি? আমি একটু অবাক হলাম। বললাম, বাহ ভালো তো, আমার রুমে ঢুকতে অনুমতি? আসেন স্যার আসেন। সোহান রুমে ঢুকে বলতে শুরু করলো, কি করব বলেন? ছোট মানুষ যে
কখন বড় হয়ে যায় তা বোঝাটা মুশকিল হয়ে গেছে। আমি এমন ভাব নিলাম যেন কিছুই জানি না। কি বলো তুমি এগুলো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। যা বলবে একটু সহজ করে বলো। ভালো করেই তো জানো আমার মাথায় গরম ছাড়া আর কিছুই নেই, তাই কঠিন কথা কম বুঝি। আর বড় হলাম কোথায়? আসো তো মাপ দিই দেখি তোমার সমান হয়েছে কিনা। বলেই আমি খাট থেকে উঠে দাঁড়ালাম। সোহান বলে উঠল, এই ইয়ার কি করছিস আমার সাথে? আগে ভাবতাম তোর মাথায় গোবর আছে, কিন্তু সে ভাবনাটাও ভুল ছিল। এখন বুঝতে পারছি যাকে এতদিন বোকা ভাবছি সে আসলে গভীর জলের মাছ। আমি সোহানকে রাগানোর জন্য বললাম, এইসব উল্টোপাল্টা ফালতু কথা বলবে না, যা বলবে সোজা করে বলো। সোহান বলে উঠল, সোজা করেই বলেছি, আর আমি কি বলেছি তা তুই ভালো করেই জানিস। আমি বললাম, না জানি না, বুঝি না, কি বলতে চাও সরাসরি বলো। সোহান রেগে বলতে শুরু করলো, ওই ছেলেটা কে যার সাথে পুরো দুপুরটা কাটিয়ে আসলি? তুই কি ভেবেছিস কেউ কিচ্ছু দেখবে না? তার জন্য আজ এত সেজে গুজে গিয়েছিলি কোচিং এ? আমি বললাম, দেখো না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলবে না। ওইটা আদিবার ভাই, কোচিং থেকে বের হতে ওনার সাথে দেখা হয়েছিল, দুজনে ফুচকা খেয়েছি, তারপর আমি চলে এসেছি। শুধু কি ফুচকা খেয়ে দেখা করে চলে এসেছিস? আমি কি দেখিনি ওই ছেলে তোর সাথে কি করেছে? কি করেছি আমি? হ্যাঁ, আর করলেই তোমার কি? তুমি বলেছো না যদি পারি তবে তোমাকে দেখাতে। সোহান রেগে গিয়ে আমার উপর হাত তুলতে চেয়েও তুললো না, রাগের দাঁতে দাঁত কামড়ে বলতে শুরু করলো, এমন কিছু করিস না যাতে এ বাড়ির বদনাম হয়। মনে রাখিস তুই এ বাড়ির বড় মেয়ে। বলেই হাঁটা শুরু করলো। আমিও পেছন থেকে বললাম, আমি এমন কিছু করি না যাতে আমার কারোর কোনো বদনাম হয়। তুমিও এমন কিছু করো না যাতে করে বাড়ির বদনাম হয়। বলে ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসে খাটে শুয়ে পড়লাম। এই প্রথম আমি সোহানের মুখে মুখে তর্ক করলাম। নিজেকেই নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে। রাগের বশে কি করতে কি শুরু করেছি আমি। এমনটা করা একদমই আমার ঠিক হচ্ছে না, খুব কান্না পাচ্ছে। আসলে তো সোহান ঠিক বলেছে, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিলে তা পরিবারের উপর এসে পড়বে। আর আমার ছোট অনেকগুলো ভাই বোন আছে। ভাবছি আর গড়িয়ে গড়িয়ে দু চোখ দিয়ে অশ্রু পড়ছে। না, এমনটা করা যাবে না। কিন্তু আমি কেন সোহানের কথা শুনবো? আর ওকে অন্য কারোর সাথে দেখলেই বা আমার কেন খারাপ লাগে? তবে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? না না, এগুলো আমার ভুল ধারণা। কই, কখনো তো আমার মনে হয়নি ওকে ভালোবাসি, ওর প্রতি আমি দুর্বল। তবে এখন কেন আমার এমন মনে হচ্ছে? ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার পর দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি সোহান দাঁড়িয়ে। আমি বললাম, কি কিছু বলবে? সোহান বলল, ফ্রেশ হয়ে পড়তে আয়, সন্ধ্যা শেষ হয়েছে। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বই নিয়ে পড়তে বসলাম। সোহান ভাইয়া বলল, গতকাল যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো বের কর। আমি সেই পড়াগুলো বের করে দিতেই সে আমাকে প্রশ্ন করতে শুরু করলো। আমার সব প্রশ্নগুলোই মুখস্থ ছিল, তাই সবগুলো সঠিক উত্তর দিলাম। সোহান ভাই বলল, তোর তো সত্যি সত্যি অনেক বুদ্ধি হয়েছে, সব পড়া একদম মুখস্থ বলে দিলি। তারপর আবার নতুন করে পড়া দেখিয়ে দিলেন। আমি মনোযোগ দিয়ে পড়া বুঝে নিচ্ছি। পড়া বোঝানো শেষ করে সোহান উঠে দাঁড়িয়ে পড়ল। কাল সব পড়া বুঝে নেব, ভুল হয় না যেন। আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। দেখে সোহান আচমকা আমার হাত চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই সোহান বলে উঠল, তুই কি আমার উপর এখনো রেগে আছিস? আচ্ছা সরি, আর কখনো তোকে কিচ্ছু বলবো না। তবে যা করবি ভেবেচিন্তে করিস। তুই বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার মতো তোর বুদ্ধি হয়েছে। আমার প্রচন্ড কান্না পাচ্ছিল, কিন্তু নিজেকে সামনে নিলাম। মাথা নিচু করেই দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে খুব ইচ্ছে করছে সোহানকে জড়িয়ে ধরে একটু কান্না করি, কিন্তু তা পারছি না। আমি বুঝতে পারছি আমি সোহানকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা মোটেও ঠিক না। কারণ আমি জানি সোহান অন্যজনকে ভালোবাসে, তাই তো আমার সাথে গতকাল এমন রিয়াক্ট করেছে। সোহান আমার হাত ছেড়ে দিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল।
আমি দৌড়ে গিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে এসে কান্না করতে শুরু করলাম। আমার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার কিছুই করার মতো নেই। সব কিছু জেনেও আমি কি করে এত বড় ভুল করলাম এটাই বুঝতে পারছি না। সোহান আমার প্রতি দুর্বল ছিল না যে আমার ওকে ভালোবাসতেই হবে, তারপরেও কি করে আমি ওকে ভালোবেসে ফেললাম এটাই বুঝতে পারছি না। এখন আমার কি করা উচিত? আমি কি সোহানকে বলবো, সোহান আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো তোমার পাশে অন্য মেয়েকে দেখে আমি এমনটা করেছি। অন্য কোনো মেয়েকে আমি তোমার পাশে সহ্য করতে পারি না। ভাবতে ভাবতে দরজায় টোকা পড়লো। মা খাবারের জন্য ডাকতে এসেছে। আমি গিয়ে সবার সাথে বসে রাতের খাবার খেতে বসলাম, কিন্তু কোনোভাবেই যেন আজ গলা দিয়ে খাবার নামছিল না। মনে হচ্ছিল আমার সবচেয়ে কাছের জিনিসটাই আমি হারাতে বসেছি। অনেক কষ্টে কিছুটা খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে শুরু করলাম, সোহান যা বলেছে সব সঠিক বলেছে, আমাকে কোনো ভুল করা যাবে না। আমি ফোন বের করে আদিবাকে ফোন দিয়ে বললাম, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? আদিবা, তোর কাছ থেকে আমি রিহাত ভাইয়ের নাম্বার নিয়ে তাকে ফোন দিয়েছিলাম। তোকে যদি নাম্বার দেখিয়ে জিজ্ঞাসা করে এটা কার নাম্বার, প্লিজ তুই বলিস না এটা আমার নাম্বার। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি বলবো না। রিহাত ভাইয়া জানে না এটা আমার নাম্বার। আমি আদিবাকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিয়ে বই নিয়ে পড়তে শুরু করলাম। ব্যস্ত না থাকলে কোনোভাবেই সোহানকে ভুলে থাকা যাবে না, আর আমি চাই না সোহানের পথের কাঁটা হয়ে দাঁড়াতে। পড়তে পড়তে একসময় ক্লান্ত হয়ে গেলাম। বই রেখে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে বাহির থেকে রাফির ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। আমি দরজা খুলতেই দেখি রাফি একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম এটা সোহানের কাজ, আমার রাগ ভাঙানোর জন্য এই কাজ করছে। আমি রাফির কাছ থেকে ফুলটা নিয়ে জিজ্ঞাসা করতে যাব কে ফুল দিয়েছে, তখনই একে একে সব কাজিনরা একটা করে ফুল হাতে নিয়ে এসে আমাকে দিতে শুরু করলো। আমি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবার শেষে সোহান এসে 2টা বই আর একটা ফুল হাতে দিয়ে বলতে শুরু করলো, শুভ জন্মদিন ইকরা বুড়ি। আমি অবাক হলাম, কি বলবো বুঝতে পারছি না। এই কয়েকদিনের চিন্তায় নিজের জন্মদিনটাই ভুলে গিয়েছিলাম। একটু পর বাড়ির সকলে আসলো। বাবা মা একটা কেক নিয়ে আসলো। সোহান বলে উঠল, কেক কাটার আগে আজ ইকরা আমাদের সবাইকে নেচে দেখাবে। আমি মানা করলাম, কিন্তু সোহান তা শুনলো না। সবাই সোহানের কথাই রাজি হলো। অবশেষে আমি নাচতে শুরু করলাম। নাচ শেষ হতেই সবাই তালি দিল। আমার কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আনন্দে মনে হচ্ছিল আমি কান্না করে দেব। সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে সকলে মিলে খেলাম। সোহান বলে উঠল, ইকরার জন্মদিন উপলক্ষে আমরা সবাই কাল শিশু পার্কে ঘুরতে যাব। আমি বললাম, না আমার পড়া আছে। বাবা মা বলে উঠলেন, একদিন না পড়লে কিছুই হবে না। তারপর একে একে সবাই রুম থেকে বের হয়ে যাচ্ছিল। সোহান যাবার আগে বলল, এই বই দুইটা আবার কাটিস না, খুব কষ্টের জমানো টাকায় কিনা। বাবা তো এখন আর টাকা দিতে চায় না, তুই পড়ে আমাকে পড়তে দিস। বলে বের হয়ে গেল। আমি কেন সোহানকে ভালোবেসেছি তা খুঁজে পাচ্ছিলাম না এই কয়েকদিন, কিন্তু আজ তা খুঁজে পেয়েছি। ওর মাঝে সব মানুষকে আপন করে নেওয়ার একটা শক্তি আছে। আমি হয়তো অযথাই ওর ওপর রাগ করি। সবার মনেই আলাদা কাউকে ভালো লাগতে পারে, কাউকে ভালোবাসতে পারি। আর আমি তো কখনো সোহানকে বলিনি, কিংবা আমি নিজেই বুঝতে পারিনি কখন কিভাবে ওকে ভালোবেসে ফেলেছি। হয়তো ওর দুষ্টুমি আর আমার অভিমানগুলোই ভালোবাসার রূপ নিয়েছে। কিন্তু আমি ওকে ভালোবাসতে চাই না। ওকে ভালোবেসে মিছিমিছি কষ্ট পাচ্ছি। ভাবতেই 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কি করব বুঝতে পারছিলাম না। একসময় কান্না করতে করতেই ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসতেই সোহান এসে হাজির। কিরে, তোর এখনো হয়নি? কখন রেডি হবি আর কখন যাবি? আমি এত তাড়া কিসের? মনে হয় কেউ পার্কে অপেক্ষা করছে।
সোহান করতেছো? কত সুন্দর সুন্দর পরী আছে পার্কে, তারা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তোর কি তাতে? আমার কিছুই না, আর তাই আমার যাওয়ারও কোনো দরকার নেই বলে খাবার টেবিল থেকে উঠে দাঁড়াতেই সোহান আমার হাত ধরে টান দিয়ে আবার চেয়ারে বসিয়ে দিল আর বলতে শুরু করলো, চুপচাপ খেয়ে রেডি হয়ে আস। সবাই রেডি হচ্ছে, তুই রেডি হলেই বের হব, ততক্ষণে আমিও রেডি হয়ে আসি বলে। সোহান টেবিল থেকে উঠে পড়ল। আমি নাস্তা করে আম্মুর রুমে গিয়ে বললাম আমাকে শাড়ি দিতে। মা কয়েকটা শাড়ি বের করে দিতেই আমি আকাশি রঙের একটা শাড়ি বেছে নিয়ে রুমে চলে আসলাম। শাড়ি পরা শেষ হলে চোখে হালকা কাজল দিচ্ছি, এমন সময় সোহান নীল রঙের একটা পাঞ্জাবি পরে পেছনে এসে দাঁড়ালো। আমাকে বলতে শুরু করলো, কিরে, তোর এখনো হয়নি? সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম এই তো হয়ে গেছে, শুধু কপালে টিপটা পরবো। সোহান বলে উঠল, দে আমি পরিয়ে দিচ্ছি। বলেই টিপটা হাতে নিয়ে আমার কপালে পরিয়ে দিল। তারপর কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলো, তোকে আজ খুব সুন্দর লাগছে। আমি বললাম কেন, আগে কি আমাকে সুন্দর লাগতো না? সোহান হেসে দিয়ে বলল, তা লাগতো, কিন্তু শাড়ি পরা অবস্থায় তোকে কখনো এভাবে দেখা হয়নি, তাই হয়তো বুঝতে পারিনি। আমি বললাম হয়েছে হয়েছে, আর দেখতে হবে না, নজর লেগে যাবে, তখন আর আমার বিয়ে হবে না। সোহান হাসতে হাসতে বলতে শুরু করলো, বিয়ে করার খুব শখ জাগছে মনে দেখছি। বড় হচ্ছি, আজ হোক কাল হোক এই বাড়ি তো ছেড়ে যেতেই হবে। সোহান কোনো কথা বলল না। দেখে মনে হলো ওর মনটা খারাপ হয়ে গেল কথাটা শুনে, কিন্তু ওর মন খারাপ কেন হবে? আমি তো ওর শত্রু, আমি বিদায়ী হলেই ওর ভালো। সোহান বলতে শুরু করলো, নে চল, এবার সবাই অপেক্ষা করছে। তারপর দুজন রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আমরা নামতেই সকলে বলতে শুরু করলো, বাহ বাহ, দুজনকে তো বেশ সুন্দর লাগছে। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। তারপর সকলে মিলে বাড়ি থেকে বের হয়ে পড়লাম পার্কে যাওয়ার জন্য। আমরা সব কাজিনরা একটা গাড়িতে, আর বাবা চাচারা আর একটা গাড়িতে। গাড়িতে উঠেই সবাই হইচই শুরু করে দিল। সবাই মিলে বলল সোহানকে গান গাইতে। সোহান বলল, না, এখন পারবো না। আমি বললাম না, গাইতে হবে, কে জানে আগামী বছর তোমাদের সাথে জন্মদিন পালন করতে পারি কিনা। সোহান হাসতে হাসতে বলল, তুই বুড়ি হয়ে যাবি আমাদের সাথে জন্মদিন পালন করতে করতে। আমি বললাম হয়েছে, আর ঢং করতে হবে না। সোহান বলল, আচ্ছা করবো না, কি গান শুনবি বল। আমি বললাম তোমার ইচ্ছেতে। গান গাইতে শুরু করলো, এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারাক্ষণ, চেয়ে থাকি আমি তার আশায়, এক মুঠো ইচ্ছে রাখে লুকিয়ে হৃদয়ে, হয় না সাজানো ভালোবাসা, কখনো মন রোদে না, কখনো হয় মেঘলা, যাই না তারে ভোলা, কাটে না যে বেলা, একাকী একে না, ভালোবাসা কি জ্বালা। গান শেষ হতে হতে আমরা পার্কে চলে আসলাম। সবাই নেমে পার্কে ঢোকার জন্য সিরিয়ালে দাঁড়ালাম। বাবা গিয়ে টিকিট কেটে নিয়ে আসলো। আমার পেছনেই সোহান দাঁড়িয়ে। আমি দুষ্টুমি করে বললাম, তোমার পরি কই, হাসতে বলনি? সোহান হাসতে হাসতে বলল, একটা পরী তো সাথেই আছে, আর পার্কের ভিতর কত শত পরী আছে, এত পরীর মাঝে যদি আর একটা পরীকে আসতে বলতাম তাহলে নিশ্চয়ই চুল টানাটানি লেগে যেত সব পরীরা। মনটা খারাপ হয়ে গেল। তার মানে সোহানের গফ ওইটা, আমার ধারণা ভুল না। আমি বললাম, আমি তো পড়ি না, পেতনি, তো আমি তোমার পরিদের সাথে লাগতাম না, বুঝলে? তোমার কত শত পড়ি, তারা নিজেরাই মারামারি করত। সোহান হাসতে হাসতে বলল, তোর কি কম হিংসে লাগে নাকি? আমার হিংসায় কারোর কিছু যায় আসে না।
কথা বলতে বলতে সবাই ভিতরে ঢুকে পড়লাম। তারপর সবাই ঘোরাঘুরি, নাগরদোলা ওঠা নিয়ে, ট্রেনে ওঠা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে বিকেল 3টের মতো বেঁচে গেল। সকলে মিলে দুপুরের খাবার খেলাম। অনেক অনেক মজা করলাম। খাওয়া শেষ করতেই সোহান বলে উঠল, সকলে মিলে জাদুঘরে যাওয়া যায়। সবাই রাজি হয়ে গেল। রাস্তা পার হলেই জাদুঘর, তাই কেউ মানা করলো না। তারপর সকলে মিলে জাদুঘরে ঢুকলাম। 2 গ্রুপে ভাগ হয়ে আমরা ঘুরবো। আমাদের গ্রুপের লিডার সোহান, আর বড় চাচা ওই গ্রুপের লিডার। 2 ভাগ হয়ে আমরা ঘুরতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল। আমি সোহানকে বললাম, আমার পক্ষে আর ঘোরা সম্ভব না। সোহান বলল, আচ্ছা ঠিক আছে, সবাই মিলে রেস্ট নেব। সকলে মিলে ঘুরে রেস্ট নিতে নিতে সন্ধ্যা হয়ে এলো। সোহান বড় চাচাকে ফোন দিয়ে বলল বের হয়ে আসতে। তারপর সকলে বের হয়ে গেটের সামনে দাঁড়ালাম। অল্প সময়ের ভিতরে সকলে চলে আসলো বাইরে। সকলে মিলে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে সোহানকে বললাম, ধন্যবাদ এত সুন্দর একটা জন্মদিন আমাকে উপহার দেওয়ার জন্য। সোহান হেসে বলতে শুরু করলো, আরে কি যে বলিস, বাড়ির বড় মেয়ের জন্মদিন বলে কথা, সেই যেইভাবে করা যায় কিনা। আমরা কথা বলছি, এর ভিতর সোহানের ফোন বেজে উঠল। বাবা ফোন দিয়েছে। সোহান ফোন রিসিভ করলো। বাবার সাথে কি যেন কথা হলো। ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে কোথায় যেন নিয়ে যেতে বলল। আমি বললাম, কোথায় যাব এখন আমরা? সোহান বলল, যাবার পরেই দেখতে পারবি। আহা বলো না। আমি জানি না, চাচা যেতে বললো, আর কিছু বলেনি। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। রেস্টুরেন্টের পাশে ঝিল, অসম্ভব সুন্দর পরিবেশ। বাবা বললেন, বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তার চেয়ে বরং এখানেই সকলেই রাতের খাবারটা খেয়ে নেই। তারপর সকলে একসাথে রেস্টুরেন্টে রাতের খাবার খেতে বসলাম। সোহান আমার হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে বলল, আজ তোর মনের মতো সবাই খাবে, তুই যা অর্ডার করবি তাই। আমি বললাম, মোটেও না, আজ তোমরা যা অর্ডার করবে আমি তাই খাবো। আবারও দুজনের তর্ক শুরু করলাম। বড় চাচা এসে সোহানকে একটা ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, মা তুমি অর্ডার করো সকলের জন্য। বড় চাচার কথা আমি কখনো ফেলতে পারি না। ছোটবেলা থেকেই বড় চাচা আমাকে মা বলে ডাকেন। আমি নাকি দেখতে আমার দাদির মতো সুন্দরী হয়েছি। মুখটা নাকি একদম দাদির মতো। আমার দাদিরও নাকি ঠোঁটের নিচে একটা তিল ছিল, তবে দাদিরটা একটু বড় আর আমারটা ছোট। বড় চাচার কথা মতো সবার জন্য খাবারের অর্ডার করলাম। সোহান আমার পাশে বসে খাচ্ছে আর বলছে, সেই তো অর্ডার করলো, আমাকে বকা খাওয়ানোর পর এর শোধ আমি তুলবো। আমিও ছেড়ে দিতে রাজি না। তারপরেও বললাম, আজ আমার জন্মদিন, তাই কিছু বলছি না। যদি আর কিছু বলো তখন কান্না শুরু করব। তখন দেখবে বড় চাচা তোমার কি অবস্থা করে। সোহান বলে উঠল, তুই তো শুধু নাকে কান্না করতে, জীবনে কি আর কিছু কখনো পেরেছিস? আমার অন্য কিছু পারার দরকার নেই, তুমি তো পারো, চুপ করে খেয়ে নাও। তারপর সোহান আর কিছু না বলে চুপ করে খেয়ে নিল। সকলে সেখান থেকে রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যে যার রুমে চলে গেল, আর আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীর প্রচন্ড ক্লান্ত, কিন্তু কেন যেন ঘুম আসছিল না। বারবার ঘুরে ফিরে আজকে সারাদিনের কথাই মনে হতে শুরু করলো। মনে খুব ইচ্ছে জাগতে শুরু করলো সারাটা জীবন সোহানের পাশাপাশি হাঁটতে, এইরকম মিষ্টি ঝগড়া করতে। কিন্তু সে ভাগ্য কি আর আমার আছে? ও তো অন্য মেয়েকে ভালোবাসে। ভাবতে ভাবতে অবশেষে কখন জানি দু চোখ এক হয়ে গেল। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। মাকে বললাম, তুমি আমাকে আগে ডাক দেবে না? আজ কোচিংটা মিস হয়ে গেল। মা বলল, তোর শরীর ঠিক আছে তো? সে কখন থেকে তোকে ডেকে যাচ্ছি, তুই উঠছিস না, উল্টো আমাকে বলছিস ডাকিনি। শরীর খুব ক্লান্ত ছিল, তাই হয়তো শুনিনি। সামনেই পরীক্ষা, এর ভিতর কোচিংটা মিস দেয়া। ভাবতে ভাবতে
ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতেই দেখি সোহান নাস্তা করছে। আমাকে দেখেই বলল, মহারানীর ঘুম ভেঙেছে তাহলে? আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম। সোহান বলল, কিরে কথা বলছিস না কেন? আমি বললাম মন ভালো নেই। সোহান বলল, কেন কেন? আজ তাহার সাথে দেখা হবে না বলে নাকি? আমি বললাম আমার কোনো তাহা তুহু নেই। সেদিন বলেছি সে আমার বান্ধবীর বড় ভাই, এক কথা প্রতিদিন বলতে ভালো লাগে না। বলেই টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসলাম। আমি টেবিলে বই নিয়ে বসতেই সোহানও চলে আসলো। এসে বলল, কিরে মন খারাপ কেন? বললি না? আমি বললাম অনেক পড়া, আর আজ কোচিংও যেতে পারলাম না। সোহান বলল, এটা কোনো সমস্যা নাকি? নে আজ আমি তোকে পড়িয়ে দিচ্ছি। বলে সোহান পড়াতে শুরু করলো। আমি পড়া বুঝে নিচ্ছি আর মনে মনে বলছি, আজ সারা দিন আমার পাশে বসে তুমি পড়াও, সোহান কোথাও যেও না। ভাবতে ভাবতেই সোহানের ফোন বেজে উঠল। সোহান বলে উঠল, এই রে, আমার এই এক্ষুনি বের হতে হবে। বলে ফোন রিসিভ করে রুম থেকে বের হয়ে গেল। আমি শুধু নীরবে চেয়ে রইলাম। আমার বুঝতে বাকি রইল না ফোনটা ওই মেয়েই করেছে। তাই তো সোহান ফোন পেয়েই বেরিয়ে গেল। ইচ্ছে করছে সোহানের পিছু পিছু গিয়ে ওই মেয়েকে বুকে দিয়ে আসি, কিন্তু তা সম্ভব নয়। মন খারাপ করে বসে রইলাম কিছু সময়। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে এসে আবারও পড়তে বসলাম, কিন্তু কোনোভাবেই পড়াতে মন বসাতে পারছিলাম না। ভাবতে শুরু করলাম কি করা যায়। বুদ্ধি করলাম সোহানকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসবো, বলবো আমি পড়া বুঝতে পারছি না। যেমন ভাবা তেমনি কাজ। সোহানকে ফোন দিলাম। সোহান ফোন ধরে। বল, কি বলবি? আমি কি বলবো, মানে তুমি কই? আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কেন, কি সমস্যা তোর? আমার অনেক সমস্যা। তুমি কি লাঞ্চ করেছো? না করিনি, বাসায় যেয়ে করব। ঘড়িতে কয়টা বাজে দেখেছো? আর আমাকে যে অর্ধেক পড়িয়ে চলে গেছো। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আসতেছি। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামবে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে মনে করবি দেরি হবে। বলে সোহান ফোন রেখে দিল। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি আকাশ অনেক মেঘলা। আমি মনে মনে চাচ্ছি বৃষ্টি আসুক, বৃষ্টিতে ভিজবো। অল্প কিছু সময়ের ভেতর বৃষ্টি শুরু হতেই আমি বই খাতা সব গুছিয়ে রেখে ছাদে উঠে পড়লাম। ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে শুরু করলাম। বৃষ্টি হবে আর আমি ভিজবো না, তা কখন হতেই পারে না। অনেক সময় ধরে রেলিং ধরে রাস্তার পাশের গাছতলা দেখছি আর ভিজছি। হঠাৎ করে পেছন থেকে কেউ এসে চোখ চেপে ধরলো। আমি ভয় পেয়ে চিৎকার করতে যাব, অমনি চোখ ছেড়ে দিয়ে মুখ চেপে ধরলো। আমি ঘুরে তাকিয়ে দেখি সোহান। আমার কি যে ভালো লাগছিল সেই সময়টা, বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি এমন ভাব করলাম যেন আমি রেগে গেছি। সোহানকে বললাম, তুমি না বৃষ্টি থামলে আসবে বললে, তোমার পরীরা তোমাকে ছেড়ে দিল? ওরা তো আর তোর মতো বৃষ্টিতে ভেজা পড়ি না, তাই ছেড়ে দিল। বাসায় এসে তোর রুমে যেয়ে দেখি তুই রুমে নেই, তাই ভাবলাম ছাদে এসেছিস। আমি চলে আসলাম। এসে দেখি এক রূপসী পরী ছাদে ভিজছে। অনেক সময় ধরেই পিছনে দাঁড়িয়ে দেখছিলাম। তা ওইদিকে কি কেউ আছে নাকি অপেক্ষায়? সব সময় উল্টো পাল্টা কথা ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই? নিজে যেমন সবাইকে তুমি তেমনই ভাবো, এটা তোমার একটা বড় সমস্যা, বুঝলে? কি বললি? আমি কেমন? হ্যাঁ, তোর মতো নাকি রাস্তায় বসে অন্য ছেলের সাথে ফুচকা খাই? তোমাকে কতবার বলেছি এক কথা না বলার জন্য? ওইটা আদিবার ভাই, আর যদি একবার ওর কথা বলেছো তবে তবে কি? সত্যি কথাই বলছি। বেশ করেছো, সত্যি বলেছো। তোমার জলে কেন এত? আমি তো তোমার মতো রিকশায় হাতে হাত রেখে হাসতে হাসতে ঘুরে বেড়াই না, কিংবা ফোন দিলেই ছুটে চলে যায় না। পারলে তো যাবি তুই, আর ফোন আমার বন্ধুরা দিয়েছিল। দুজনের মাঝে সব সময় ঝগড়া। আমি সোহানকে বললাম,
আমার সাথে ঝগড়া করতে এসো না, বাড়ির সবাইকে বলে দেব। সোহান বলল, বলো। তাতে আমার কি, আমি ছেলে মানুষ, কোনো সমস্যা নেই। আমিও বলে দিব তোর কথা। মনটাই খারাপ করে দিল, তবুও চুপ করে বললাম, চলো আমাকে পড়াবে। সোহান বলল, এখন মোড নাই, বৃষ্টিতে ভিজবো, বৃষ্টি শেষ হলে তারপর পড়াবো। আমি আর কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। সোহান বলল, তুই নেমে যা, না হলে ঠান্ডা লেগে যাবে। লাগলে লাগুক, তাতে কার কি। কারো কিছু না, সামনে তোর পরীক্ষা। পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা নেই, মেয়ে মানুষ, বিয়ে হয়েই যাবে। এইভাবে দুজনের তর্ক চলতে থাকলো। এই সময় বৃষ্টি থেমে গেল। আমি বললাম, চলো নামি। সোহান বলল, চল। নামতে নামতে সোহানকে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। বলে আমি আমার রুমে চলে আসলাম। সোহান নিচে নেমে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছু সময়ের ভেতরে সোহান আমার রুমে আসলো। বই বের করে পড়তে শুরু করলাম। পড়ার মাঝে সোহান বলল, তোকে যে গল্পের বই দুইটা দিয়েছি, পড়েছিস? আমি বললাম, না, কখন পড়বো, পরীক্ষার পড়া পড়েই শেষ করতে পারি না। সোহান আর কিছু না বলে পড়তে শুরু করলো। রাত প্রায় 10টা পর্যন্ত পড়ার পর বললাম, আজ আর পড়বো না, চলো ডিনার করব। বলে দুজনে উঠে পড়লাম পড়ার টেবিল থেকে। সকলের সাথে গিয়ে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। এইভাবেই আরো 1 সপ্তাহ প্রায় চলে গেল। আমার ফাইনাল পরীক্ষার আর মাত্র 15 দিনের মতো বাকি। এমন সময় রাতে খাবার টেবিলে বড় চাচা এসে বলতে শুরু করলো, শান্তা আপুর বিয়ে, সবাইকে 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়িতে যেতে হবে। শান্তা আপু হচ্ছে বড় ফুপুর মেয়ে। কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। সামনেই আমার পরীক্ষা, আমি তো কোনোভাবেই যেতে পারবো না। বড় চাচা বললেন, কিন্তু সমস্যা হচ্ছে আমার ইকরামাকে নিয়ে। ওর তো পরীক্ষা, ওকে একা রেখেও যাওয়া যাচ্ছে না, আবার সাথেও নিয়ে যাওয়া যাচ্ছে না। আমি বললাম, সমস্যা নেই, তোমরা সবাই যাও, আমি একাই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। বড় চাচা বললেন, তা কি করে হয়? তুই এখন বড় হয়েছিস, এত বড় মেয়েকে কোনোভাবেই একা রেখে যাওয়া যাবে না। মা এসে বললেন, আপনারা সকলে চলে যান, আমি থাকবো। আমি বললাম, মা কি যে বলো না তোমরা, গেলে কি হবে, তোমরা সকলে যাও তো, আমি একাই থাকতে পারবো। সোহান বলে উঠল, বেশি পাকা হয়ে গেছিস না? চাচি, আপনারা সকলে যান, আমি থাকবো, তাছাড়া আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি বললাম, অসম্ভব, আমি তোমার সাথে থাকতে পারবো না। সারা দিন ঝগড়া করে আমার পড়ার 12টা বাজিয়ে দেবে, তার চেয়ে আমি একাই থাকবো। অবশেষে রাতে সিদ্ধান্ত হলো সোহানই থাকবে আমার সাথে বাড়িতে। আর বড় চাচা খুব কঠিন করে সোহানকে বলে দিল, যদি আমার মাকে তুই জ্বালিয়েছিস শুনেছি, বা ওর চোখ থেকে 1 ফোঁটা অশ্রু পড়েছে, তবে তোর এই বাড়িতে থাকা বন্ধ। পরের দিন সকালে সকলে মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সোহানকে কিছু টাকা দিয়ে বলল, যদি রান্না করে খেতে পারিস, দুজনে মিলে রান্না করে খাবি, না হলে বাহির থেকে খাবার কিনে এনে খাবি। আর খবরদার ওকে জ্বালাবি না, সামনে ওর পরীক্ষা। বলে সকলে বিদায় নিয়ে চলে গেল। সবাই যাওয়ার পর বাড়িটা কেমন শূন্য শূন্য লাগতে শুরু করলো। পড়াশুনোও যেন ভালো লাগছিল না। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আবার মনে মনে ভয়ও পাচ্ছিলাম, যদি সোহান উল্টো পাল্টা কিছু করে। পরক্ষণেই চিন্তা করলাম, না, সোহান অত খারাপ ছেলে না, আমি ওকে ভালো করেই চিনি। ও আমাকে রাগাতে পারে, কিন্তু কখনো খারাপ কিছু করতে পারে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। সোহান আমার দরজায় এসে নক করে বলল, মহারানী, আসবো নাকি? আমি বললাম, ঢং বেড়েছে নাকি তোমার? সোহান রুমে ঢুকতে ঢুকতে বলল, না রে, রং লেগেছে। আগে তো বাসায় সবাই ছিল, এখন তুই একা, তাই তোকে ভয় ভয় লাগছে। আমি বললাম, ফাজলামো কথা বাদ দিয়ে বলো কেন এসেছো। সোহান বলতে শুরু করলো, দুপুর হয়ে গেছে, কি খাবি বল? আমি বললাম, তুমি যা নিয়ে আসবে তাই খাবো। সোহান বলল, আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসতেছি। বলে সোহান রুম থেকে বের হয়ে গেল। সোহান বের হওয়ার কিছু সময় পর ওর ফোনটা বেজে উঠল। ও ভুল করে ফোনটা রেখে চলে গিয়েছে। ফোনের রিং বেজেই চলেছে।
ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে রিসিভ করলাম। অন্য প্রান্ত থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। আমি বললাম, সোহান বাসায় নেই, ফোনটা ভুল করে রেখে বাইরে গেছে। অপর প্রান্ত থেকে মেয়েটা বলে উঠল, তুমি ইকরা, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি কে? মেয়েটা বলে উঠল, ওর নাম উর্নি, সোহানের সাথেই পড়াশোনা করছে। আমি বললাম, ও আচ্ছা, আসলে বলবো। উর্নি বলে উঠলেন, তুমি তো খুব ভাগ্যবতী মেয়ে। আমি বললাম, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। উর্নি বলে উঠল, তুমি কি জানো না সোহান তোমাকে কতটা ভালোবাসে? আমি বললাম, মানে কি এসব আপনি কি বলছেন? সোহান আমাকে কেন ভালোবাসবে? আপনার ভুল হচ্ছে, ও অন্য কোনো মেয়েকে ভালোবাসে। আমার কোথাও ভুল হচ্ছে না। সোহানের একমাত্র মেয়ে বন্ধু আমি, বলতে পারো। আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও আমার কাছে সবকিছুই শেয়ার করে। ও আমাকে সব বলেছে। আর তোমাকে তো ও চিরকুটও দিয়েছে তোমার জন্মদিনে, তুমি পাওনি? আমি কি বলবো সেই মুহূর্তে কিছুই বুঝতে পারছিলাম না। আমি বললাম, আমি ফোনটা রাখছি, আর আপনি প্লিজ সোহানকে বলবেন না যে আপনি আমাকে এগুলো বলেছেন। অন্নি বলল, ঠিক আছে, বলবো না। আমি ফোনটা রেখে দিলাম। আমার কাছে সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হতে লাগলো। অন্নি যা বলছে তা কি সত্যি? কোনো কিছুই যেন আমার মাথায় ঢুকছিল না। সোহান বিরিয়ানি নিয়ে আসলো। আমার মুখ দিয়ে খাবার যাচ্ছিল না। আমি অপলক সোহানের মুখের দিকেই তাকিয়ে আছি। সোহান বলে উঠল, কিরে, খাচ্ছিস না কেন? আমি বললাম, ক্ষুধা নেই, তুমি খাও। সোহান খাচ্ছে আর বলছে, বিরিয়ানিটা খুব মজার, খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে মজা পাবি না। আমি বললাম, খাইয়ে দাও তবেই খাবো। সোহান বলল, পারবো না। আমি বললাম, তাহলে তোমার বিরিয়ানি তুমিই খাও বলে চলে আসলাম। অল্প সময়ের ভেতর সোহান প্লেটে করে খাবার নিয়ে আমার রুমে ঢুকলো। এত রাগ ভালো না মেয়েদের। রাগের সাথে আবার মেয়ে ছেলের কি সম্পর্ক? আছে, অনেক সম্পর্ক আছে, সে তুই বুঝবি না। এখন চুপচাপ খেয়ে নে। বলছি তো, খাইয়ে দিলে খাবো, নয়তো খাবো না। তুই কবে বের হবি? সোহানকে রাগানোর জন্য বললাম, এই তো খুব তাড়াতাড়ি বিয়ে হলেই বড় হয়ে যাব। তোর মুখে কি বিয়ে ছাড়া আর কোনো কথা নাই রে? থাকবে না কেন? কত কথাই তো বলি। কেন, তুমি কি শুনতে পাও না? তোর কথা তুই শোন, তার আগে আয় তোকে খাইয়ে দেই। বলে প্লেটটা আমার সামনে নিয়ে এসে খাওয়াতে শুরু করলো। আমার মনে আরো শয়তানি বুদ্ধি খেলে গেল। আমি ইচ্ছে করেই সোহানের আঙুলে কামড় বসিয়ে দিলাম। সোহান চিৎকার করে উঠল। আমি বললাম, সরি সরি, আমি ইচ্ছে করে দিইনি। কামড়টা খুব জোরে লেগে যাবে, বুঝতে পারিনি। কামড়টা খুব জোরে লেগে যাবে আমি বুঝতে পারিনি। সোহানের আঙুল দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে আম্মুর রুম থেকে স্যাভলন ক্রিম নিয়ে আসলাম। তারপর হাত পরিষ্কার করে ক্রিম লাগিয়ে দিলাম। নিজের কাছেই খুব খারাপ লাগছে, দুষ্টুমি করতে গিয়ে বিপদ ঘটিয়ে ফেললাম। সোহান বলল, তুই ইচ্ছে করে এমনটা করেছিস, আমি বুঝি তো। না, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। সে আমার বোঝা হয়েছে। যেহেতু তুই আমার আঙ্গুল কামড়ে দিয়েছিস, সেহেতু যে কয়দিন ভালো না হবে সে কয়দিন তুই আমাকে খাইয়ে দিবি। নিজে খেতে পারি না, আবার তোমাকে খাইয়ে দেব? তাহলে কি দুজনকে না খেয়ে থাকতে হবে? পারবো না। সোহান বলল, সময় হলেই দেখা যাবে। বলে হন অন করে ঘর থেকে বের হয়ে গেল। আমি ওর চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম একটু ঘুমানোর জন্য। দু চোখ বন্ধ করে রাখতে রাখতেই একসময় ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার আগে ঘুম ভাঙলো। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে সোহানের রুমের সামনে গিয়ে দেখি রুম তালা দেওয়া। আমি আবার উপরে চলে আসলাম। এসে ফোনটা নিয়ে সোহানকে ফোন দিলাম। সোহান ফোন ধরে বলল সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি বললাম, তাড়াতাড়ি বাসায় আসো, আমার একা থাকতে ভয় লাগে। সোহান বলল, কিছুক্ষণ পরেই চলে আসবে রাতের খাবার নিয়ে। আমি ফোন রেখে বই নিয়ে পড়তে বসলাম। রাত 9টার দিকে সোহান খাবার নিয়ে আসলো। এসে বলতে শুরু করলো,
খুব নাকি সাহস তোর? তাহলে ফোন করে বললি কেন ভয় লাগছে? ভয় পাবো কেন? একা একা ভালো লাগছিল না, তাই তোমাকে আসতে বলেছি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। পারবো না, খাইয়ে দাও। তোকে আমি খাওয়াবো? জীবনেও না। কেন খাওয়াবে না? দুপুরের কথা কি আমি ভুলে গেছি? বরং তুই আমাকে খাইয়ে দে। আমি তোমাকে খাইয়ে দেব? ওকে, দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? আজ থেকে আমাকে তুমি করে বলবে। আমার সাথে ফাজলামো হচ্ছে। খেয়ে নে একা একা। বললাম তো পারবো না। দেখ, জিদ দেখাস নে। আমার হাত নিয়ে আমি নিজেই খেতে পারবো না, তোকে কি করে খাওয়াবো? আমাকে না খাওয়ালে তুমি করে বলো, আমি তোমাকে খাওয়াবো। আচ্ছা, তুমি করে বললে কি হবে শুনি? অনেক কিছুই হবে। ধরো, মনে হবে আমি বড় হয়ে গেছি, আর আমাদের মাঝে ভালোবাসার একটা সম্পর্কও আছে। আহারে কি ঢং! ঢঙের কি হলো? কিছু না, খাইয়ে দিবি কিনা বল, না হলে চলে গেলাম। বলবে না তো? আচ্ছা, দিচ্ছি খাইয়ে। কিন্তু তুমি যদি প্রতিশোধ নেওয়ার জন্য আমার হাতে কামড়ে দাও। আমার তো আর কোনো কাজ নেই যে তোকে কামড়ে দেব। এই দেখো, ভালো হবে না কিন্তু। আমি কি ইচ্ছে করে কামড়ে দিয়েছি নাকি? আচ্ছা বাদ দে, এখন খাইয়ে দে। আমি সোহানকে খাইয়ে দিচ্ছি। সোহান ছোট বাচ্চাদের মতো খেয়ে নিল। খাওয়া শেষ করে সোহান বলল, দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়, সকালে এসে পড়াবো। বলে সোহান রুম থেকে বের হয়ে গেল। আমি উঠে দরজা লাগিয়ে এসে সোহানের দেয়া বই দুটো বের করলাম পড়ার জন্য। বই খুলতেই একটা হলুদ খাম বেরিয়ে আসলো। আমি খামটা খুলতেই সাদা কাগজে লেখা একটা চিরকুট বেরিয়ে এলো। আমি তা খুলে পড়তে শুরু করলাম। তাতে লেখা, প্রিয় ইকরা, আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আজ তোর 18তম জন্মদিন। দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেছিস, কিন্তু এখনো সেই ছোট্টবেলার মতোই তোকে রাগাই, জ্বালাই। কেন রাগাই, কেন জ্বালাই, কিংবা ঝগড়া করি তা জানি না। তবে তোর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমার যেমন ভালো লাগে তোর কি তেমন ভালো লাগে? তোর সাথে ওই ছেলেটাকে দেখে আমার খুব রাগ হয়েছিল, যেমনটা তোর হয় অন্য কোনো মেয়ের সাথে আমাকে দেখলে। আচ্ছা, এটাকে রাগ বলে নাকি অভিমান বলে আমি ঠিক জানি না। তোর আর আমার মাঝে সেই ছোট্টবেলা থেকেই ঝগড়া লেগে থাকে, কিন্তু কেন, এর কারণ খুঁজে পেতে আমার অনেকটা সময় লেগে গেছে। জানি না বড্ড দেরি করে ফেলেছি কিনা, তাই তোর সামনাসামনি হয়ে কথাগুলো বলার মতো সাহস আমার হয়ে ওঠেনি, যে কারণে তোকে চিরকুট লেখা। আমি আরো 6-7 মাস আগেই বুঝতে পারি যে আমি তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলবো বলবো করেও কেন জানি বলতে পারিনি। তাই আজকের দিনটাকে বেছে নিয়েছি বলার জন্য। আমি জানি না কিভাবে, কেমন করে আর কবে থেকে তোকে ভালোবাসতে শুরু করেছি, তবে তোকে অনেক ভালোবেসে ফেলেছি। এগুলো শুধু আমার কথা, তোর কথা আমি জানি না। তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তবে নির্ভয়ে আমাকে বলতে পারিস। আমি তোকে কথা দিচ্ছি, তার সাথে তোকে মিল করিয়ে দেব। শোন, আমাকে ভালোবাসিস আর না বাসিস, কিন্তু রোজ রোজ ঝগড়া করতে ভুলবি না, বুঝলি? তোর সাথে ঝগড়া না করলে সে দিনটা যেন কেমন পাঞ্ছে পাঞ্ছে লাগে আমার কাছে। তোর সাথে এই ঝগড়াটাই হয়তো তোকে ভালোবাসার প্রধান কারণ বলা যেতে পারে। তাই এই ঝগড়াটা বাদ দিবি না কোনোদিনও, যতদিন দুইজন পাশাপাশি আছি। আমার খুব ইচ্ছে সারাটি জীবন তোর পাশে থেকে এমনি করে খুনসুটি ঝগড়া করে কাটিয়ে দেবার, কিন্তু তোর মনে ইচ্ছা তো আর আমার জানা নেই। আর মানুষ চাইলেও তার সব ইচ্ছে পূরণ হয় না। আর এই যে বই দুটো দিলাম, এগুলো পড়ে আমাকে পড়তে দিবি, কিন্তু তুই না পড়লে সে বই আমি কখনোই পড়ি না, সে তুই ভালো করেই জানিস। কাজেই পড়ে আমাকেও পড়তে দিস। তুই খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার বাবা তো তুই বলতে পাগল। তোর জন্য যে কত বকা আমি খাই তার হিসাবই নাই। বাবার কানে শুধু যেতে পারলেই হলো, তোকে কিছু বলেছি তাহলে আমার 12টা বাজিয়ে দেয়। অনেক কিছু লিখেছি, আর লিখতে পারবো না। শুধু শেষবারের মতো বলছি, তোকে খুব ভালোবাসি, তবে তোর মনের বিরুদ্ধে কখনোই যাব না। চিঠি পড়ে মনে হতে থাকলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে, যে কিনা
এভাবে যাকে ভালোবাসে তার চিরকুট থেকে সেই ভালোবাসার কথাটা জানতে পেরেছে। আমি একবার বিছানার এপাশ একবার ওপাশ করছি, আনন্দে যেন দু চোখের ঘুম হারিয়ে গিয়েছিল। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমার ভিতর যেন নতুন করে প্রাণের সঞ্চার হচ্ছিল। এতদিন পর্যন্ত আমি যা ভাবতাম, যা বুঝতাম, সব কিছুই আমার ভুল ছিল। কিন্তু সোহানকে এখনই বলা যাবে না আমি ওর চিরকুট পড়েছি। পরীক্ষার পর বলবো, তার আগে পর্যন্ত জ্বালিয়ে এখন থেকে আমি ওর হাড় মাংস এক করে দেব। এতদিন পর্যন্ত আমাকে জ্বালিয়েছে, এখন থেকে আমি শুরু করব মানে কি এক্ষুনি করব। ওরে আজ ঘুমাতেই দেব না। ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়েই সোহানকে কল দিলাম। রিং বাজতেই সোহান রিসিভ করে। কিরে, এত রাতে কেন ফোন দিলি? আমার না খুব ভয় করছে, কেমন জানি মনে হচ্ছে ঘরের ভেতর কেউ হেঁটে বেড়াচ্ছে। তুমি আসবে একটু আমার রুমে? ফোন রাখতো, যত সব আজাইরা কথাবার্তা। রুমের লাইট জ্বালিয়ে শুয়ে থাক। তুমি আসবে কিনা বলো, না হলে আমিই চলে আসবো তোমার রুমে। তোর কি মাথা খারাপ হয়েছে? এত রাতে আমি তোর রুমে যাব? তোর কি ভয় লাগে না? তোমাকে কেন ভয় লাগবে? তুমি কি ভূত নাকি? কত কিউট একটা পোলা। এই, তুই ফোন রাখ, আমি ঘুমাবো। রাখবে না ফোন? তাড়াতাড়ি আসো, আমার ভয় লাগছে। সিরিয়াসলি আমি দরজা খুলে রাখছি, তাড়াতাড়ি আসো। বলে ফোন কেটে দিলাম। আমি জানি সোহান ঠিকই চলে আসবে। আমি দরজা খুলে পুরো রুম অন্ধকার করে দরজার পেছনে দাঁড়িয়ে রইলাম। সোহান রুমে ঢুকতেই ওকে ভয় দেখাবো বলে অল্প কিছু সময়ের ভিতরেই সোহানের হাঁটার শব্দ শুনতে পেলাম। সোহান দরজা ধাক্কা দিতেই খুলে ভিতরে ঢুকে বলছে, কিরে, তোকে না বলছি লাইট অন করে রাখতে? ইকরা, কই তুই? বলে খাটের কাছে যেতেই আমি পেছন থেকে হালকা চিৎকার করে উঠলাম। সোহান ভয়ে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। আমি সোহানকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দিয়ে দৌড়ে লাইটের সুইচ অন করতেই বেচারার ভয়ার্ত মুখটা দেখে আমার যেন হাসি থামতেই চাচ্ছিল না। সোহান আমাকে একটা ধমক দিয়ে বলতে শুরু করলো, বেশি ফাজিল হয়ে গেছিস না? যদি ভয়ে আমি হার্ট অ্যাটাক করে মারা যেতাম? আমি হাসতে হাসতে বললাম, তুমি এত ভীতু আগে তো জানতাম না। আমি তো মনে করতাম তুমি খুব সাহসী, এখন তো দেখছি তুমি আসলে একটা ভীতু। সোহান বলে উঠল, খবরদার, এইসব কথা বলবি না, বললে তোর খবর আছে। কি যে খবর করতে পারবে তা আমার জানা আছে। তুমি একটা ভীতু ভীতু ভীতু। বলে সামনে যেতেই সোহান আমার হাত ধরে টান দিয়ে খাটে ফেলে দিল। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ মনে হলো সোহান খাটের উপর থেকে নেমে গেছে। আমি চোখ মেলে তাকাতেই সোহান বলে উঠল, বেশি পাকনা হয়ে গেছিস, ঘুমিয়ে পড়, সকালে তোর আবার কোচিং আছে। বলে সোহান ঘর থেকে বেরিয়ে গেল। আমি খাট থেকে নেমে দৌড়ে গিয়ে টেবিল থেকে 2 গ্লাস পানি খেয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম। তারপর খাটে এসে শুয়ে ভাবতে শুরু করলাম, একটু বেশি করে ফেলেছি আমি। না, আর এমন করা যাবে না। তবে সোহান যে খুবই ভালো তার প্রমাণ আবারও একবার পেলাম। ভাবতে ভাবতে কখন জানি দু চোখ এক হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি সোহান আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি লাফিয়ে উঠে বললাম, তুমি কি করছো? সোহান বলে উঠল, তোকে দেখছিলাম, তুই এমন কেন রে? ঘরের দরজা না লাগিয়ে ঘুমিয়েছিলি? যদি চোর এসে সব নিয়ে যেত? আমি রাতে আনন্দে ভুলেই গিয়েছিলাম যে ঘরের দরজা লাগানো হয়নি ঘুমানোর আগে। আমি বললাম, চোরের তো আর কাজ নেই, এই ঘরে আসবে? মেন গেট তো তালা মারাই ছিল, চোর কি করে আসবে? টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে কোচিং এ চলে যা। বলেই সোহান খাট থেকে উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল, ঘুমন্ত অবস্থায় তোকে খুব মায়াবী লাগে, মনেই হয় না তুই এত ঝগড়া করতে পারিস। আমি বললাম, কি বললে তুমি? আমি শুধু ঝগড়াই করি, তাই না? সোহান একবার পেছনের দিকে তাকিয়ে একটু হেসে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কোচিং এ যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। নিচে নেমে দেখি সোহানের ঘরের দরজা বন্ধ করা। তার মানে সোহান বাসা থেকে বের হয়ে গেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমিও বের হয়ে কোচিং এ চলে আসলাম। কোচিং শেষ করে বের হতেই
ফুচকার দোকানে দেখি রিহাত ভাইয়া আমাকে দেখেই ডাক দিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আদিবা কি তবে রিহাত ভাইয়াকে বলে দিয়েছে? কিন্তু আমাকে তো আদিবা কিছু বললো না। আমি ভয়ে ভয়ে ফুচকার দোকানের সামনে যেতেই রিহাত ভাই বলল, কেমন আছো ইকরা? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। কোচিং শেষ হলো? জি ভাইয়া, এই তো শেষ হলো। বসো, ফুচকা খাও। বলে 2 প্লেট ফুচকার অর্ডার দিল। আমি বললাম, না ভাইয়া, আমি খাবো না। উনি বলল, আরে খাও তো, বেশি সময় লাগবে না। আমি বললাম, না ভাইয়া, অন্য একদিন। উনি বললেন, অন্য একদিন না হয় আবার খাবে, সমস্যা নেই। বলে জোর করেই আমাকে বসালো বলতে হবে। ফুচকার প্লেট দুটো নিয়ে এসে একটা আমাকে দিয়ে বলল, নাও খাও। তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালোই চলছে ভাইয়া। আপনার জব কেমন চলছে? খুবই ভালো চলছে। আচ্ছা, তোমাকে যে কথা বলার জন্য ডাক দিয়েছি। কথাটা শোনার সাথে সাথেই আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, আমার একটু তাড়া আছে, আমি উঠি ভাইয়া। হ্যাঁ উঠবে তো, আগে শোনো। আমি নিরুপায় হয়ে বসলাম। রিহাত ভাই বলতে শুরু করলো, আগামী মাসে হয়তো আমার বিয়ে হয়ে যাবে। বাসা থেকে আমার জন্য মেয়ে দেখেছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, এইটা তো খুশির কথা। আমি আদিবার কাছ থেকে ডেট জেনে নেব, তারপর চলে আসব। রিহাত বলে উঠল, তোমাকে আমি কতটা ভালোবাসি তা হয়তো তোমাকে বোঝাতে পারিনি, কিংবা তুমি বুঝতে চাওনি। তবে কি জানো ইকরা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসতাম। কথাটা বলতেই পাশ দিয়ে সোহান হেঁটে যাচ্ছিল। কথাটা যে সোহান শুনেছে তা আমি নিশ্চিত। সোহান একটু দাঁড়িয়ে আবার চলে গেল। আমি রিহাতকে বললাম বলেই আমি আর রিহাতের কোনো উত্তরের আশা না করে সোজা হাঁটা শুরু করলাম। মনে মনে ভাবছি, আজ আবার কতগুলো কথা শুনতে হবে সোহানের কাছ থেকে। সে আসল কাহিনী কিছুই জানবে না, অযথা ঝগড়া করবে আর গাল ফোলাবে। পরেও বটে ছেলেটা ভালোবাসে, সেটা বলতে পারে না, শুধু ঝগড়া আর ঝগড়া। ভাবতে ভাবতে বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে রেস্ট করছি আর অপেক্ষা করছি সোহান কখন আসবে। দুপুর 2:30 বেজে গেছে, সোহানের আসার কোনো নামও নেই। এদিকে আমার প্রচন্ড খিদে লেগেছে। আমি বুঝতে পারছি সোহান রেগে গেছে আমাকে রিহাত ভাইয়ের সাথে দেখে। যতই যা হোক, এখন খেতে হবে ভেবে সোহানকে ফোন দিলাম। রিং বেজেই চলেছে, ফোন রিসিভ করছে না। চতুর্থবার কল দেওয়ার পর ফোন রিসিভ করলো। বল, কি বলবি? তুমি কই? আমার খুব খিদে লেগেছে, খাবার নিয়ে আসো। আমার দেরি হবে, অপেক্ষা কর। কি বললে? কি এমন কাজ করছো যে তোমার দেরি হবে? যা খুশি করছি, তাতে তোর কি? ফুচকা খেয়ে পেট ভরেনি? দেখো, উল্টো পাল্টা কথা বলবে না। খাবার নিয়ে বাসায় আসো, তারপর সব বলছি। বললাম তো আমার দেরি হবে। ওকে, আমি বড় চাচাকে ফোন দিচ্ছি বলে ফোন কেটে বসে রইলাম। জানি কিছু সময়ের ভিতরেই সোহান খাবার নিয়ে চলে আসবে। বড় চাচাকে সোহান ভীষণ ভয় পায়। অল্প সময়ের ভিতর সোহান গভীর মুখ করে খাবার নিয়ে এসে আমার টেবিলের উপর রেখে বের হয়ে যেতে নিলে আমি ডাক দিয়ে বললাম, তুমি খেয়েছো? সোহান বলে উঠল, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তোর খাওয়া দরকার, তুই খা। আর আমি যে বই দুটো দিয়েছি ওইগুলো দে, আমি পড়ে তারপর তোকে আবার দেব। আমি বুঝতে পারলাম সোহান চিঠির জন্য বইগুলো চাচ্ছে, দিলে সে চিঠিটা সরিয়ে ফেলবে। আমি বললাম, না, তা তো দেয়া যাবে না। তুমি তো ভালো করেই জানো নতুন বই আমি পড়ার আগে তুমি পাবে না। দেখ, তোর তো পড়তে অনেক সময় লাগবে, তার চেয়ে বরং আমাকে দে, আমি আগে পড়ে তোকে দিচ্ছি। জি না, তা হচ্ছে না। আমি পড়বো, তারপর তুমি পড়বে। এখন বসে খেয়ে নাও। খাবো না। বলে সোহান হাঁটা শুরু করতেই আমি ওর হাত ধরে টান মেরে খাটে ফেলে দিয়ে আমিও খাটের উপর উঠে বসলাম। আস্তে করে সোহানের মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। সোহান ভয়ে বলতে শুরু করলো, এই, তুই কি করছিস? এই প্রথম আমি সোহানকে এতটা ভয়ার্ত দেখলাম। আমি ওকে আরো একটু ভয় দেখানোর জন্য বললাম, কেন, তুমি বুঝতে পারছো না আমি কি করছি? ভয়ে সোহানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সোহান বলে উঠল, সরে যা আমার উপর থেকে। না, কেন সরব? সোহান কোনো কথা বলতে পারছে না।
ভয়ের ছাপ স্পষ্ট ওর চোখে মুখে। সোহান অনেক কষ্টে বলল, কেউ দেখে ফেলবে। বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, তুমি এত ভয় পাচ্ছ কেন? সোহান কিছু বলতে পারছে না, নিজের চোখ দুটো বন্ধ করে নিয়েছে। আমি আস্তে করে সোহানের ওপর থেকে মুখ সরিয়ে নিলাম। সোহান লাফ দিয়ে উঠে বসলো। টপ টপ করে সোহানের কপাল থেকে ঘাম পড়ছে। আমার কেন জানি খুব হাসি পাচ্ছিল, এত সাহসী সোহানকে এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। সোহান হয়তো কখনো কল্পনাও করতে পারিনি এমন কিছু আমি করতে পারি। কিছুটা সময় পর সোহানকে খেতে বললাম। সোহান বলল, আমার ক্ষুধা নেই। আমি জোর করে সোহানকে খাইয়ে দিলাম। সোহান খেয়ে আমার রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, সময় হলে এর প্রতিশোধ আমি নেব। আমি মুখ ভেঙচি কেটে পড়লাম, আমিও দেখে নেব ভেতর ডিম তুমি কি করতে পারো। হ্যাঁ, দেখতে দেখতে সুন্দর মুহূর্তগুলো কেমন যেন কেটে যায়। 7 দিন খুব আনন্দ করলাম। 7 দিন পর আবারও বাড়িতে সকলে চলে আসলো। আবারও আগের মতো সবাইয়ের আড্ডা গল্পতে ভরে উঠলো বাড়িটা। এদিকে আমারও পরীক্ষা চলে আসলো। আমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব পড়লো যথারীতি সোহানের উপর। সোহান বেচারা কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। প্রথম পরীক্ষার দিন সোহান আমাকে সাথে নিয়ে রওনা হলো। ওর দায়িত্ব যতক্ষণ না আমার পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে। শেষ হলে সোজা আমাকে নিয়ে বাসায় চলে আসবে। দেখতে দেখতে 4টে পরীক্ষা শেষ হয়ে গেল। এর ভিতর শুক্র শনিবার সহ 3 দিনের পরীক্ষার একটা বন্ধ পড়লো। পরীক্ষা দিয়ে বের হতেই সোহান বলল, চল কোথাও থেকে ঘুরে আসি, 3 দিন তো তোর পরীক্ষা নেই। আমিও মানা করলাম না। দুজন মিলে রিক্সা নিয়ে ঘুরতে বের হয়ে পড়লাম। আমি রিক্সা উঠেই সোহানের কাঁধে মাথা রেখে দিলাম। সোহান বলল, মাথা সরিয়ে নে। আমি পারবো না, শরীর খুব ক্লান্ত লাগছে। মানুষ দেখলে কি মনে করবে? যা খুশি মনে করুক, তাতে আমার কি? আর তুমি এত ভয় পাও কেন? আমি আমার জন্য ভয় পাই না। আমি ছেলে মানুষ, কিন্তু তুই মেয়ে মানুষ। লোকে দেখলে তোর বদনাম হবে। কি যে বলো না তুমি, আমরা এমন কোনো কিছু করছি না যে কেউ দেখলে বদনাম করবে। সোহান কিছু না বলে চুপ করে বসে রইল। আমি ওর হাতটা টেনে দিয়ে আমার হাতে নিতেই সোহান বলে উঠল, এই তুই কি করছিস? কি করছি? তোমার হাত ধরছি। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি তোমার গপ তোমার সাথে বসতো, তুমি এখন কি করতে? সোহান বলে উঠল। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কথা বলতে বলতে বৃষ্টি শুরু হলো। আমি বললাম, উফ, কত সুন্দর রোমান্টিক ওয়েদার। সব সময় গল্পের ভিতর এমন সব কিছু পড়েছি। নায়ক নায়িকা রিক্সায় ঘুরছে আর এমন সময় বৃষ্টি আরম্ভ হয়। তোর মাথাটা কি পুরোটাই গেছে? আমি বললাম, চলো রিক্সা থেকে নামো, ভিজবো। সোহান বলল, ভিজলে জ্বর আসতে পারে, তখন সব দোষ আমারই হবে। কিছু হবে না বলেই রিক্সা থামিয়ে দুজন নেমে পড়লাম। তারপর আমি বাচ্চাদের মতো বৃষ্টিতে লাফাতে শুরু করলাম। সোহান মনোমুগ্ধের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি বৃষ্টির পানি সোহানের শরীরে ছিটিয়ে দিচ্ছি। সোহান হেসে চলেছে আর বলছে, পাগলামো বন্ধ কর, মানুষ কি বলবে? মানুষ কি বলবে তাতে আমার কিচ্ছু না, মানুষের কথা শোনার মতো সময় আমার নেই বলে সোহানের হাত ধরে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একসময় বাসায় চলে আসলাম। দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার। সবাই দেখে বলতে শুরু করলো, বৃষ্টিতে ভেজার কি খুব দরকার ছিল? যদি মেয়েটার জ্বর আসে। জ্বর সেদিন এসেছিল, তবে আমার নয়, সোহানের। টানা 4 দিন জ্বরে ভুগেছিল সোহান। পঞ্চম পরীক্ষার দিন মা আমাকে পরীক্ষা দিতে নিয়ে যায়। তারপর সোহানের জ্বর কমলে সোহান আমাকে পরীক্ষা দিতে নিয়ে যায়। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। আমার সামনে এখন সম্পূর্ণ অবসর সময়, কোনো কাজ নেই। আমি সোহানের দেয়া বই দুটো পড়ে শেষ করলাম। তারপর বসে গেলাম সোহানের চিরকুটের উত্তর লিখতে। প্রিয়, তোমাকে খুব ছোট করে বলি, আমিও জানি না তোমাকে কবে কখন ভালোবেসে ফেলেছি। শুধু জানি তোমার কথাই আমি কখনো রাগি না, সব সময় উপভোগ করি তোমার সাথে করা মিষ্টি দুষ্টুমিগুলো। যদি এটাকে ভালোবাসা বলে, তবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর একটা কথা, এই চিরকুট পাওয়ার পর থেকে যদি আমাকে তুই করে বলো, তবে ব্রেকআপ।
তারপর বইয়ের ভেতর চিরকুটটা ভরে রাখলাম। এর ভিতর আদিবা কল দিল, পরের দিন ওর ভাইয়ের বিয়ে, আমাকে যেতেই হবে। আমি বললাম ঠিক আছে যাব। রাতেই খাবার টেবিলে বাবা মাকে জানালাম রিয়াদ ভাইয়ের বিয়ের কথা। মা বললেন, না না, তোকে একা যেতে দিতে পারি না, তোর যেতে হবে না। বড় চাচা বললেন, আহা, বান্ধবীর ভাইয়ের বিয়ে, না গেলে খারাপ মনে করবে, অবশ্যই যাবে। সোয়ান নিয়ে যাবে, সোয়ান নিয়ে আসবে। পরের দিন সন্ধ্যায় সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। সোহানও পাঞ্জাবি পরে রেডি হয়ে নিল। দুজনে রওনা দিলাম আদিবাদের বাড়ির উদ্দেশ্যে। রিক্সায় সোহান আর আমি পাশাপাশি বসে আছি। সোহানকে বললাম, আচ্ছা তোমার বিয়ের পর কি আমি তোমার সাথে এভাবে ঘুরতে পারবো? সোহান বলল, কেন পারবি না? না মানে তোমার বউ তো আমাকে আর তোমার পাশে বসতে দেবে না, তখন তো তুমি তোমার বউকে নিয়েই ঘুরবে। সেই সময় হলেই দেখা যাবে কাকে নিয়ে ঘুরি। হুম, সব ছেলেরাই এমন কথা বলে, পরে দেখা যায় এক একটা বউ পাগলা হয়ে গেছে। দেখ ইকরা, বেশি বুঝবি না, চুপচাপ বসে থাক, না হলে নেমে যাব। আমি বললাম, আচ্ছা আমি চুপ করে থাকলে তোমার ভালো লাগবে? ওকে, চুপ করে রইলাম। চুপ করে থাকতে বলছি মানে এই নয় যে একেবারে চুপ হয়ে থাকবি। চুপ করে থাকা মানে বলেই আমার মুখটা টান দিয়ে সোহানের বুকের মাঝে নিয়ে বলল, এখানে মাথা রেখে বসে থাকবি। ইকরা, জানিস তোকে আজ খুব সুন্দর লাগছে। তাই বুঝি? তাই? আচ্ছা, বউ সাজে তোকে কেমন লাগবে রে? আমি কি করে বলবো? আমি মনে হয় বউ সেজে শ্বশুর বাড়িতে গেছি যে বলতে পারবো। তা অবশ্য ঠিক। দাঁড়া, তোকে খুব শীঘ্রই বউ সাজার ব্যবস্থা করে দিচ্ছি। বলেই হেসে উঠল সোহান। আমিও মনে মনে বলতে শুরু করলাম, আমিও তো চাই তোমার বউ সেজে তোমার সামনে দাঁড়াতে। রিক্সা আদিবাদের বাসার সামনে আসতেই দুজন নেমে গেলাম। বিশাল এলাকা জুড়ে আলোক সজ্জা সাজানো। সোহান বলে উঠল, আমার বিয়েতে পুরো এলাকায় লাইটিং করব। আমি হাসতে হাসতে বললাম, শুধু এলাকা কেন, পুরো শহর আলোকিত করো। বলতে বলতে দুজন বাড়ির ভেতরে চলে গেলাম। বাড়ির ভেতরে যেতেই আদিবা দৌড়ে ছুটে এলো। আমি আদিবাকে পরিচয় করিয়ে দিলাম সোহানের সাথে। তারপর তিনজন মিলে রিয়াদ ভাইকে দেখতে গেলাম। সোহান তো রিয়াদ ভাইকে বর হিসেবে দেখে ফ হয়ে দাঁড়িয়ে গেল। এতদিন পর্যন্ত যাকে আমার প্রেমিক মনে করেছে, আজ তার বিয়ে খেতে এসেছি দেখে একবার রিয়াদের দিকে তাকাই আর একবার আমার দিকে। আমি মুচকে মুচকে হাসছি। তারপর রিহাদের সাথে সোহানের পরিচয় করিয়ে দিলাম। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 10:30 বেজে গেল। আমি আমার রুমে চলে গেলাম, সোহান ওর রুমে। আমি ফ্রেশ হয়ে চিরকুটটা সহ বই দুটো নিয়ে সোহানের রুমের দিকে রওনা দিলাম। আজ সোহানকে বই দুটো দিয়ে চমকে দেব ভেবে, কিন্তু দরজার সামনে গিয়ে আমি চমকে গেলাম বড় চাচা চাচি আর সোহানের কথা শুনে। সোহানের বিয়ের কথাবার্তা চলছে। সোহান বলে উঠল, বাবা, তোমাদের মতের বিরুদ্ধে আমি কখনো যাইনি আর যাবও না। তোমরা যার সাথে বিয়ে ঠিক করেছো আমি তাকে বিয়ে করব। কথাটা শুনে আর এক মুহূর্ত আমি সেখানে দাঁড়াতে পারলাম না। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। সোহান তবে চিরকুটে যা লিখেছে সব মিথ্যে। একটা বারও বড় চাচাকে বলতে পারলো না আমি ইকরাকে ভালোবাসি। আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে শুরু করলাম। কেমন জানি বুকটা শূন্য শূন্য লাগছে। এমন সময় সোহান রুমে ঢুকে বলল, এই ইকরা, একটা খুশির খবর আছে। আমি বললাম, তোমার বিয়ে ঠিক হয়েছে, এটা তো বলবে তাই না? আরে তুই তো দেখি সব জানিস, কিন্তু কান্না করছিস কেন? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, খুশিতে। এখন তো আর তোমাকে আমি জ্বালাবো না, তাই। তোমার তো আর আমার দেয়া যন্ত্রণা সহ্য করতে হবে না, তাই। সোহান বলে উঠল, তুই যদি না বলিস তবে আমি এক্ষুনি বাবা মাকে যে না করে দেব। আমার তখন মন চাচ্ছিল সোহানকে একটা থাপ্পড় মেরে দিয়ে বলি, বেঈমান কোথাকার। তারপরেও নিজের কষ্ট চাপা দিয়ে বললাম, কি যে বলো, আমি না করব কেন? সত্যি বলছি, আমি অনেক খুশি। সোহান বলল, বলে আচ্ছা ঘুমা, আমি রুমে গেলাম। সোহান বের হয়ে গেল। সারা রাত কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারলাম না। সকালে মা নাস্তা করার জন্য ডাক দিলেন।
আমি কোনো রকমে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে আসলাম। কোনো কিছুই আমার মুখে যাচ্ছিল না। মা বলে উঠলেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই মার্কেটে যাব। আমি বললাম, আমি না গেলে চলবে না? মা বলল, পাগল নাকি, তোর পছন্দের জিনিস তোকেই কিনতে হবে। যার যার পছন্দের জিনিস সে কিনবে। আমি আর কিছু না বলে নাস্তা শেষ করে রুমে গিয়ে ড্রেস পরে রেডি হয়ে নিলাম। সকলের সাথে হাসি খুশি মনে বের হলাম। মার্কেটিং করতে কাউকে বুঝতে দেয়া যাবে না। আমার মনের ভিতর কি চলছে, কি ভেবেছিলাম আর কি হলো। ভেবেছিলাম পরীক্ষা শেষ হলে সোহানের সাথে চুটিয়ে প্রেম করব, কিন্তু হলো উল্টা। ও আসলে একটা ভিতুর ডিম, ভালোবাসতে পারে অথচ বলতে পারেনি ওর বাবা মাকে। ভাবতে ভাবতে সকলে মার্কেটে চলে আসলাম। যে যার পছন্দ মতো মার্কেটিং করছে। বড় চাচা আর চাচি মিলে একটা লাল বেনারসি নিয়ে এসে আমার গায়ে রেখে বরাবর দেখছে আর বলছে, এটাই সুন্দর মানাবে। আমি বুঝতে পারলাম তারা তাদের হবু বৌমায়ের জন্য এইটা কিনেছে। মনে মনে বলছি, এখন তো আর আমাকে মা বলে ডাকবে না, ঘরে নতুন বৌমা আসছে, তাকেই মা বলে ডাকবে। মনে মনে ভাবতে শুরু করলাম, তাহলে কি আমার আদর কমে যাবে না? ভাবতেই দু চোখের কোণে কেমন জানি জল চলে আসলো। কোনো রকমে তা লুকিয়ে নিজের জন্য টুকটাক কেনাকাটা করলাম। শাড়ির দোকান থেকে বের হয়ে স্বর্ণের দোকানে গিয়েও বড় চাচি সেই একই কাজ করলো। একবার ইচ্ছে করছিল বড় চাচিকে বলি, যে বউ হবে তাকে নিয়েই আসতে, আমাকে কেন আনতে হবে? রাগে আর হিংসায় আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছিল। ইচ্ছে করছিল সোহানের চুলের মুঠি ধরে সবার সামনে নিয়ে গিয়ে বলি, আমাকে যে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছে, এখন সেই স্বপ্ন ভাঙার দায় কে নেবে? কিন্তু কেন জানি তার কিছুই করতে পারলাম না। আমি মার্কেটিং শেষ করে সকলে বাসায় চলে আসলাম। নিজের রুমে নিজেকে বন্দি করে রেখেছি। অনেক কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু তাও করতে পারছি না, তাহলে সবাই বিষয়টা খারাপ ভাবে নেবে। বিকেলে বের হয়ে দেখি সবাই মিলে গল্প করছে। সোহান ডেকোটারে গেছে সব ব্যবস্থা করার জন্য। আমি বড় চাচিকে বললাম, চাচা পাত্রী দেখতে যাবে না? সবাই আমার দিকে তাকিয়ে আছে। বড় চাচি বলল, তাই তো, যেতে তো হবেই, আমরা তো ভুলে গিয়েছিলাম। যা মা, তুই রেডি হয়ে নে। আর সবাইকে বললো রেডি হয়ে নিতে। মা আমার রুমে এসে আমার জন্য কিনে আনা একদম নতুন একটা শাড়ি পরাতে শুরু করলো। আমি বললাম, শাড়ি পরতে হবে কেন? মা কোনো কথা না বলে চুপচাপ শাড়িটা পরিয়ে দিল। বলল, তুই রুমে থাক, আমি আসছি। বলে মা বের হয়ে গেল। মিনিট 15 পর মা রুমে এসে বললেন, নিয়ে চল এবার। আমি মায়ের সাথে বের হয়ে চমকে গেলাম। সবাই দোতলায়, বড় চাচা, চাচি, সোহান, সবাই আমাকে দেখে সবাই মুচকি হাসছে। আমি নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, না, সব ঠিক আছে। বড় চাচা বলে উঠলেন, মেয়ে আমার পছন্দ হয়েছে, আর আজই আমার মেয়েকে আমার ঘরের বউ সাজিয়ে নিয়ে যেতে চাই। কথাটা শুনে আমার মাথাটা কেমন জানি ঘুরতে শুরু করলো। এগুলো কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বোকা, তাই বলে কি সবসময় আমাকে বোকা বানাতে হবে? বড় চাচা বলল, তা তোমরা কি আলাদা করে কথা বলতে চাও? সোহান মাথা নেড়ে বলল, না। অতঃপর সকল জল্পনা কল্পনার সমাপ্তি হলো। সন্ধ্যার পরেই আমাদের বিয়েটা হয়ে গেল। হুট করেই আমি বাসর ঘরে বই দুটো নিয়ে বসে আছি। দ্বিতীয় বইটার নিচে সেই চিরকুটটা রেখেছি, সোহানকে শাস্তি দেব বলে। আপনারা কেউ বলবেন না। সোহান দরজা খুলে ভেতরে ঢুকতেই আমি খাটের এক কোণে চেপে গেলাম। সোহান দরজা লাগিয়ে আসতেই আমি বই দুটো বাড়ি দিয়ে বললাম, এক এক করে পাতা শেষ করবে। সোহান বলল, কেন? আমি বললাম, আমাকে স্পর্শ করার অনুমতি নিতে হবে না। তুমি বই পড়ে শেষ করতে পারলেই আমাকে স্পর্শ করতে পারবে। এটা তোমার শাস্তি। আর অল্প জোরে জোরে পড়ে আমাকে শোনাতে হবে। সোহান আমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে আছে। আমি খাটে আরাম করে শুয়ে পড়লাম। কি কেমন হলো? বেচারা সারা রাত গল্প শোনাবে, তারপর তার মুক্তি মিলবে। আর প্রেমটা না হয় বিয়ের পরেই করব।